আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানের ভারত ভিজিট যেটা ছিল হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এখানে কি আলোচনা হয়েছে বা যে সমস্ত জিনিস আমি জানতে পেরেছি সে ব্যাপারে কথা বলবো। আমি অলরেডি অনেকগুলো ভিউ দেখলাম, দেখে ইন বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম। আচ্ছা, প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি ক্যানক্লেভের সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স। এটার শিডিউল অনেক আগেই হয়েছিল, শুধু কে যাবে এটা নিশ্চিত হয় নাই। এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও এটা দিকে নিয়ে বেশ কনসার্ন ছিল। অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে ডক্টর খলিলুর রহমানের ভারত ভিজিট যেটা ছিল হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এখানে কি আলোচনা হয়েছে বা যে সমস্ত জিনিস আমি জানতে পেরেছি সে ব্যাপারে কথা বলবো। আমি অলরেডি অনেকগুলো ভিউ দেখলাম, দেখে ইন বিটুইন দ্য লাইন কিছু পড়ার চেষ্টা করলাম। আচ্ছা, প্রথমে আমি বলি যে এই কনফারেন্সটা যে হবে এটা কিন্তু এই কলম্বো সিকিউরিটি ক্যানক্লেভের সপ্তম এনএসএ লেভেলের কনফারেন্স। এটার শিডিউল অনেক আগেই হয়েছিল, শুধু কে যাবে এটা নিশ্চিত হয় নাই। এই বিষয়ে কি আলোচনা হবে না না হবে এটার সাথে নিয়ে আমেরিকাও এটা দিকে নিয়ে বেশ কনসার্ন ছিল। অনেকে আমরা জানি না যে মার্ক রুবিও তিনি তার সাথে ডক্টর খলিলুর রহমানের অন্তত ব্যক্তিগতভাবে পর্যায়ে খাতির আছে, এবং মার্ক রুবিও যেহেতু আমেরিকার ইন্টারেস্ট দেখে এবং এই বিষয়ে ভারতের সাথে যে বর্তমানে তাদের যে একটা ক্রাইসিস চলতেছে এবং আমেরিকা অ্যাকচুয়ালি কানাডা ইউরোপ এদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, সেই ইনফ্লুয়েন্সে কিন্তু বেশিরভাগ ওয়েস্টের দেশেই কিন্তু ভারতের বিরুদ্ধে, ভারতের বিভিন্ন অনিয়ম এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তাদের কিছু কোম্পানিকে যারা রাশিয়া থেকে তেল কিনেছে ওগুলাকে তারা স্যাংশন দিয়েছে। সো আমেরিকা কন্টিনিউয়াস প্রেসারে রাখার একটা পার্ট হিসাবে মার্ক রুবিওর সাথে অ্যাকচুয়ালি ডক্টর খলিলুর রহমান এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস ইউএস তারা একসাথে কাজ করতেছিল এবং সেট আপ করতেছিল যে এই কনফারেন্সে কি কি আলাপ হবে। এইটাই আমি দেখলাম। বাকি যারা ইনফরমেশন দিয়েছে এটার সাথে একটু এডিশনাল, এই জন্য এইটাই প্রথমে বললাম। ফার্স্টে আমরা যেটা জানি যে কূটনীতির ভাষায় যে আগে অ্যাপ্রোচ করে তার রিকোয়ারমেন্ট তার দায়টা বেশি। আমরা দেখলাম 5ই আগস্টের বাস্তবতা ভারত মেনে নেয় নাই, তারা বিভিন্ন এম্বাসির অংশ বন্ধ করে দিচ্ছে, ভিসা বন্ধ করে দিচ্ছে, ব্লা ব্লা চতুর্দিক দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশ এই গভর্নমেন্টটা যেহেতু একটা ইন্ট্রিম গভর্নমেন্ট এবং এটাকে সে দুর্বল করতে পারবে, সেই দুর্বল করার নিয়তে এই জিনিসগুলো করেছিল যাতে নেগোসিয়েটিং টেবিলে তাদেরকে বসানো যায়। বাট প্রফেসর ইউনুস, ডক্টর খলিলুর রহমান, যদিও মাঝখানে জনাব তৌহিদ আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, উনি ভারতীয় এজেন্ট, এতে কোনোই ডাউট নাই। উনি এটা বারবার বলতে হয় কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বারবার না বলে মাথার মধ্যে ঢুকে না। এক হচ্ছে উনি জাতিসংঘে গিয়ে বলেছিল না যে আফগানিস্তানের মেয়েদের রাইট এগুলো নিয়ে, এগুলো আমাদের কনসার্ন না, ভারতের কনসার্ন। এর আগে উনি অনেক জায়গায় পাকিস্তান বাংলাদেশে এসেছে সেই সম্পর্কটা উন্নয়ন করার জন্য। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হইলে ভারত আমাদেরকে আটটুম মাইপা চলবে। আমি অলরেডি একটা জিনিস দিয়েছি, যে একটা জিনিস খেয়াল করেন, তারা আগে অ্যাপ্রোচ করেছে নাম্বার 1। তারপর হচ্ছে যখন এই কনফারেন্সটার জন্য খলিলুর রহমান রওনা দিবেন, এই মুহূর্তে ভারতীয় বিজনেস ভিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে। তার মানে হচ্ছে যখন খলিলুর রহমান ভারতে পৌঁছবে তখন উনি জানবেন যে ভারত অলরেডি
এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে, এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে, তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথে ইয়া করে, যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে। বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খেপাই দিচ্ছে সে। এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই। এখন হচ্ছে যে ডক্টর খলিল রহমান ওখানে গিয়ে কি বললেন, আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের 6 জন জেনারেল পালিয়ে ওখানে আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই, কিন্তু জোর করে সে কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে। বাট এই মুহূর্তে ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি জানাইতে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামাকে কি বলে, এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্যতে, যে দালাই লামাকে তো তারা চায়না এত বড় একটা রাজনৈতিক শক্তি, তারপর তাদের প্রেসারে দেয় নাই। দালাই লামা তো কোনো কোর্টের কনভিক্টেড না, সে তো তারপরে তো 1,500 লোকের খুন করার ইলজাম ছিল না। সো এটার সাথে এটা মিলাইলে হবে না। ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে, এটা দালাই লামার কেসের সাথে মিলাইলে হবে না, এবং ফিউচারে এ ব্যাপারে আরো প্রেশার আসবে। সো ওরা জানে যে এটা নিয়ে, বাট আমি অ্যাকচুয়ালি এখনো বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে, এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ, শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দে আর ডান উইথ ইট। শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছি ভারত আজীবন মনে রাখবে, এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই। জয় এটা একটা গান্ডু অথর্ব, এই কারণেই একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিকারী হিসেবে কিন্তু সেট করতেছিল। সো আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ভারত ডক্টর খলিল রহমানের সাথে যে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডারার তাদেরকে ফেরত দিব, বাট এর বদলে ওই আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক। ওদের টেকনিকটা কি, টেক এভরিথিং গিভ নাথিং, মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা, ওই সেম পুরানা জিনিস। আওয়ামী লীগের আমলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরাসরাইতে ওইটা ক্যান্সেল করে দিচ্ছে, আবার নতুন একটা তারা চাচ্ছে আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে 2টা ইকোনমিক জোন ট্রানজিট, যে জিনিসগুলো নিয়ে পুরানা। অবশ্য ডক্টর খলিল রহমান এটা খুব স্মার্ট প্লে করেছেন, এটা নিয়ে উনি জাস্ট খালি বলেছেন যে এইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের 2013-তে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী দেওয়ার কথা দেওয়া নাই। এখন যখন এটা তার এগেনস্টে অলরেডি আদালতের রায় হয়েছে, সো তোমাকে দিতে হবে এই জিনিসটা অনেক ডিপ্লোম্যাটিক্যালি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষা আছে। যেমন মনে করেন যে উনি খলিল রহমান পরবর্তীতে বলেছেন, আমি বলি কি বলেছেন একটা স্টেটমেন্টের মধ্যে, যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে চাই না। এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বসে ক্লিয়ার, যে আমরা পাকিস্তান ভারত এদের কোনো ইনফ্লুয়েন্সে কাজ করবো না, আর ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নিয়ে করবো না, আমাদের নিজেদের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে বেশি, এবং এই জিনিসটাই তাদেরকে ক্লিয়ার করেছেন। এখন বাংলাদেশ কোনো বাইরের ইনফ্লুয়েন্সে কাজ করবে না, এইটাই হচ্ছে অজিত দোভালের জন্য সবচেয়ে বড় মেসেজ। সো এখন যেটা হচ্ছে আমি যেটা মনে করতেছি যে আচ্ছা খলিল রহমান আরো কিছু জিনিস করেছেন, উত্থাপন করেছেন, যে বর্তমানে যে তারা এই এত লোকজনকে
আওয়ামী লোকজনকে দিয়েছে, তারা কিভাবে দেশে পাসপোর্ট ছাড়া গিয়েছে, তারপরেও তাদেরকে ভারতের ভিতরে ঢুকতে দিয়েছে, জেনারেলরা চলে গেছে, এই জিনিসগুলোতে ফিউচারে ডিপ্লোম্যাটিক প্রেশার আরো বাড়ানো হবে, এই ধরনের জিনিসটা ভারতকে জানান দিয়েছেন। এবং ফিউচারে তারাও জানে যে যখন এটা কি বলে ইন্টারপোল থেকে আসবে, আরো প্রেশার আসবে ফিউচারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তারা এখন ওয়েস্টকে ফেস করতেছে, এবং এটা ভালো করে জানে দেখি যে ভারত অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আগে যেটা হতো, ভারতের সাথে মিলে আমেরিকা বাংলাদেশকে দেখতো, এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এবং এটা হয়েছে এই ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে। ডক্টর খলিলুর রহমান দীর্ঘদিন জাতিসংঘে কাজ করেছে, ইভেন এই যে অ্যান্থনিও গুটরাস, তার সাথে কিন্তু তার ব্যক্তিগত খাতির ব্যবহার করে প্রফেসর ইউনূস তার নিজের এবং ডক্টর খলিলুর রহমান ব্যক্তিগত ইউএনএ তারা একসাথে চাকরি করেছেন, ওইটা খাতিরটাকে লাগিয়েই কিন্তু উনি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসছেন। এরপর আমার একটু নোটটা দেখে নিই। আচ্ছা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে ভারত যেরকম জানে যে আমাদের হাতে কি আছে এবং তাদের হাতে কি আছে। সো এই সিচুয়েশনে ভারত এর আগে প্রতিবারই খুব স্ট্রংলি 5ই আগস্টের পর থেকে খুব স্ট্রংলি বাংলাদেশকে হ্যান্ডেল করতে গেছিল, কিন্তু পারেনি। প্রফেসর ইউনূস প্রতিটাতেই প্রথমেই এসে বলে দিয়েছে যে 7 সিস্টার নিয়ে কথা বলেছে, যেটা নিয়ে একটা তোলপাড় তুলে গেছে, এবং ভারত পাকিস্তানের সাথে যেন আমাদের রিলেশনটা ভালো না হয় এটা নিয়ে তারা উদ্যোগ দিয়েছে। ও আরেকটা জিনিস, চায়না যে বাংলাদেশে একটা ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান বানাবে এবং ওখানে আমাদের লালমনিরহাট যে কি বলে এয়ারপোর্টটা হবে, এটা নিয়ে উদ্যোগ জানাইছে। প্রফেসর ডক্টর খলিলুর রহমান বলে দিচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা এটা ইজ আওয়ার কনসার্ন, এবং এটা নিশ্চিত করবে আমাদের যাহা করার তারাই করব। এবং একটা জিনিস বলি যে ডক্টর খলিলুর রহমান খুব স্মার্ট প্লে করতেছেন। স্মার্ট প্লেটা এরকম, উনি কিন্তু চায়নাতেও কিন্তু নাম্বার অফ টাইম ভিজিট করেছেন, চায়নাতেও ভিজিট করেছেন, আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাথে কাজ করেছেন, মার্ক রুবিওর সাথে কাজ করেছেন, অ্যান্থনিও গুতেরেসের সাথে কাজ করেছেন। এই সমস্ত প্রেশার একসাথে মিলে, এবং আমি বলি চায়নাও কিন্তু ভালো মতো জানে যে প্রফেসর ইউনূসের ডক্টর খলিলুর রহমানের স্ট্রেংথটা কোত্থেকে আসছে। বাংলাদেশ অবশ্যই তার একটা স্ট্রেংথ, কিন্তু বাংলাদেশের স্ট্রেংথ এই মুহূর্তে যেহেতু আমেরিকা তাকে ব্যাক দিচ্ছে, এই কারণেই একটা জিনিস বলি, এই কারণেই ইন্ডিয়া বেশি কনসার্ন, এবং এই কারণেই ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক গুলা, বিভিন্ন ইন্ডিয়ান ডিফেন্স জার্নাল, ওই ইন্ডিয়ার কতগুলা কতগুলা অফিসার আছে, কি মেজর গোলওভার সামথিং, এমন একটা ভাব নিয়ে বলবে যে বাংলাদেশকে তুলিবাই উড়াই দিবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে তাদেরকে ওই জিনিসগুলো আমলে নিতে হচ্ছে। এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট জিনিস বললো যে বাংলাদেশ আমেরিকা, এই ক্রেডিটটা আমি প্রফেসর ইউনূসকে বেশি দিব, যে আমেরিকাকে ম্যানেজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম চায়নাকেও ম্যানেজ করতেছে। চায়না এখানে ড্রোন বানাবে, এখানে এয়ারপোর্ট করবে, অ্যাট দ্য সেম টাইম আমেরিকা বাংলাদেশকে ইম্পর্টেন্স দিচ্ছে। এই দুইয়ের ব্যালেন্সের মধ্যে পড়ে ইন্ডিয়া এখন কনসার্ন। সো এই মুহূর্তে যেটা হচ্ছে, তারা শেখ হাসিনাকে দিবে না এই কথাটা বলে নাই, এবং বর্তমানে ফিউচারে দিতেও পারে এরকম একটা ডিপ্লোম্যাটিক কলাকৌশল ব্যবহার করেছে। আমার ধারণা যে ভারত অ্যাকচুয়ালি অপেক্ষা করবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় কিনা। যদি হয় তখন বাংলাদেশের সরকার কারা গঠন করবে, এটার জন্য তারা অপেক্ষা করতেছে। সো তখন তারা ডিসিশন নিবে, এবং এই মুহূর্তে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, অন্যান্য ইয়ারা খুব স্ট্রংলি বলতেছে আমরা কোনো শেখ হাসিনা অলরেডি, আমি কয়েকটা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স কতগুলো ইয়া দেখলাম, তাদের পোস্ট দেখলাম, তারা বলতেছে শেখ হাসিনা হচ্ছে নির্বাচিত সরকার, গণতন্ত্রের ফাদার এরকম টাইপ, সে ভারতের একটা আকৃতির বন্ধু, ভারতের 7 সিস্টারের শান্তির জন্য তার এই অবদান সেই অবদান, তাকে কখনোই ইন্ডিয়ার হাতে বাংলাদেশের হাতে তুলে দিবে না, ব্লা 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 ব্লা। সেখানে আবার ওই দালাই লামার স্টোরিটা আবার বলছে যে দালাই লামাকে ইয়া করছে, বাট দালাই লামার সাথে এই স্টোরি এখানে মিলাইলে হবে না। এটার সাথে আন্তর্জাতিক যে প্রেশারটা, কি বলে ইন্টারপোলের যে প্রেশারটা, আস্তে আস্তে এটা এসকেলেট হবে। ওইটাকে সামাল দিতে গিয়ে অ্যাকচুয়ালি
তাদেরকে এখন একটা ব্যালেন্সিং ইয়াতে আসতে হবে। তারা অলরেডি এর আগে আমি বলবো মাস 4-5 আগে দিল্লিতে একটা কনফারেন্স তারা করেছিল, জাস্ট এই প্রেজেন্ট সিচুয়েশন যে সমস্ত নেইবারদের সাথে যে তার খারাপ সম্পর্কটা হচ্ছে, বাংলাদেশের সাথে এখন এরকম সিচুয়েশন, তাদের করণীয় কি? তাদের এই করণীয়তেই একটা ছিল যে তাদেরকে কোনো একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার ধারণা এই বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তারা উন্নয়ন করতে চাচ্ছে, এবং ফিউচারে আমি অনেক আগেই বলেছিলাম যে ওরা নিজেদের স্বার্থে যখন শেষ হয়ে গেছে, এখন তারা এইটুকু বুঝতে পেরেছে যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো ফিউচার নাই। আমার ধারণা আমরা শেখ হাসিনাকে পেয়েও যেতে পারি, আমি বিশ্বাস করি। কারণ ভারতের পররাষ্ট্রনীতি বলে হচ্ছে তারা তাদের প্রতিবেশীগুলো তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে। শেখ হাসিনার সাথে আর কোনো ফিউচার স্বার্থ নাই, অ্যাটলিস্ট আগামী 15-20 বছরে আওয়ামী লীগের কোনো ফিউচার নাই। এখন অভ্যন্তরীণভাবে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আছে, জেনারেল ওয়াকার আছে, তারা যতই ইনক্লুসিভ ইলেকশন ব্লা 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 বলুক, এটা যে বাস্তবতা না, বাস্তবতা হচ্ছে ফিউচার। সো এখন ভারত যেটা করবে সেটা হচ্ছে ফিউচারে যে সরকার গঠন করে সেই গঠন করার পরে ওই সরকারের সাথে তার সম্পর্কটা কি হবে এটার পরে তারা ডিসিশনটা নিবে। সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান অ্যাকচুয়ালি ওখানে স্মার্ট প্লে করেছেন। এটার মধ্যে আপনি দেখবেন অনেকে এটার অনেক রং ফিডব্যাক দিতে পারে যে অ্যাকচুয়ালি খলিলুর রহমান একটু নতজানু হয়ে কথা বলেছে, কথা বলেছে। দ্যাটস অল বুলশিট। আমাকে অ্যাকচুয়ালি ইনবক্সে অনেকে এরকম সবক দেওয়ার চেষ্টা করেছে, বাট আমার ধারণা যে ডক্টর খলিলুর রহমান ঠিক লাইনে আগাচ্ছে, এবং এই কারণেই এটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার ওই আমাদের শেরেবাংলা একে ফজলুল হকের কথাটা। যারা দেখবেন দাদারা যাদের প্রশংসা করতেছে, তাহলে আমার যদি প্রশংসা করে তাহলে বুঝবেন আমি বিক্রি হয়ে গেছি। ওই সেম জিনিস, দাদারা যার বিরুদ্ধে কথা বলে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, কারণ প্রফেসর ইউনূসের সাথে কমফোর্টেবল না। আমি রাতের বেলা একটা এই যে সাথী কি বলে 21 নম্বরে একটা ছবি পোস্ট করেছি, ম্যাডাম খালাতে দিয়ে হাসতেছে, প্রফেসর ইউনূস হাসতেছে, পরে গম্ভীর মুখে বসে আছে। কি কারণে? বিকজ হি ইজ নট অলসো কমফোর্টেবল উইথ প্রফেসর ইউনূস। আর আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকার অলরেডি ওই যে ব্রিগেডিয়ার শামসকে লন্ডনে পাঠিয়েছিল তারেক জিয়ার সাথে কথা বলার জন্য। তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার চেষ্টা করতেছে, বিএনপি যেহেতু ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাদের মাধ্যমে, এবং সেনাবাহিনীর যারা গুম খুনের সাথে জড়িত আছে, প্লাস ফিউচারে যেন গুম খুনে জড়িত কাউকে ধরতে না পারে। এগুলো কিন্তু জেনারেল ওয়াকার ভ্রাতৃত্ববোধ দেখাচ্ছে তা না, এটা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের তাদের যে যারা লাস্ট লাইন অফ ডিফেন্স যারা আছে, প্রশাসনে বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে বলেন, সেনাবাহিনীতে বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তাদেরকে অসুস্থ করা। স্টিল উই আর লুকিং আফটার ইউ। কারণ এইটা যখন ভেঙে পড়বে, অলরেডি তাদেরকে যখন আদালতে হাজির করেছে, যদিও ক্যান্টনমেন্টে রেখে এবং এদেরকে এখনো চাকরিচ্যুত না করে জেনারেল ওয়াকার একটা প্রতিরোধ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরপরে কিন্তু ওদের এই প্রতিরোধটা ভেঙে যাচ্ছে। এখন যে সমস্ত জিনিস হয়েছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মানি টক্স। আমরা সবাই জানি তারা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এই টাকাগুলো দিয়ে আমরা অলরেডি নিউজ দেখেছি যে কেউ যদি মিছিলে অংশগ্রহণ করে তাহলে 2 থেকে 3 হাজার টাকা, আর যদি ব্যানার ধরে 5 থেকে 7 হাজার টাকা, অনেকে বলে 5 হাজার টাকা বা 7 হাজার টাকা, টাকার একটা অংশ। সো এখন যেটা হচ্ছে টাকা কথা বলতেছে। সো আমাদেরকে দেখতে হবে যে আমি বলবো বাংলাদেশে একটা ওর্স পিরিয়ডে যাচ্ছে, যেখানে আমাদের নিজেদের 5-6টা জেনারেল শত্রু দেশ, ভারত স্টেট আমি বলবো শত্রু দেশ, পালিয়ে যাওয়ার পরেও এখনো আমরা সেনাবাহিনীর স্তুতি করি। এখানে একটা জিনিস বলি যে ওই যে সাইফুল ইসলাম যে ছেলেটা সেনাবাহিনীকে উচ্চারণ করতে চাই না, খারাপ কথাটা বলেছে, এটা আমাদের রিটায়ার্ড এবং মিলিটারি সবাইকে সার্ভ করেছে। এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। এটার মধ্যে আমি দেখলাম বট কমই আছে, জেনুইন লোকরা তাদের কনসার্ন জানাইছে। আমি অ্যাকচুয়ালি 100% একমত, আইনের শাসন থাকতে হবে। সেনাবাহিনী ইউনিফর্ম পরে ওই সাইফুল ইসলামের বাসায় গিয়ে মারাটা ঠিক হয় নাই। দ্যার আর লট অফ আদার ওয়েজ, বাট এইটার সেনাবাহিনী আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারতো। ইউনিফর্মে যাওয়ার দরকার ছিল না যদি তারা ম্যানেজই করতে না পারে। ইউনিফর্ম পরে গিয়ে অ্যাকচুয়ালি আর্মিকে আরো ভার্নারেবল করেছে। কিন্তু আমার যে স্ট্যান্ড পয়েন্ট আমি যেটা দিয়েছি, আমি ওটা থেকে নড়তেছি না। কারণ হচ্ছে আমি পার্ট অফ ইউনিফর্ম ছিলাম। একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে
যখন জনতা না ওয়াকার এটা নিয়ে কিন্তু কেউ কনসার্ন হয় নাই, আর্মির কেউ পাতা দেয় না, সবাই জানে জেনারেল ওয়াকার ইজ ডুইং দিস ননসেন্স। হাসনাত না ওয়াকার, যদিও এটাকে আমি একদিন না, হাসনাতের সাথে জেনারেল ওয়াকার তুলনায় আমি করব না, কিন্তু এইগুলাতে সেনাবাহিনীর মধ্যে ইয়া হয় নাই। কিন্তু একটা আপনাকে সাধারণ জনগণ যে কেউ হন, তারা আহ, একটা সংস্থাকে এইভাবে আপনি কথা বলতে পারেন না পাবলিকে, আপনি ইমোশনাল হয়ে যেতে পারেন। আমি মনে করি যে আমি সেনাবাহিনীর এবং আওয়ামী নেতৃত্বে যারা আছে তাদের যত বড় ক্রিটিক জানা, সেই আমি সেনাবাহিনীর ক্রিটিক হয়ে আমারই এই জিনিসটা আমি নিতে পারিনি। আপনাদেরকে বুঝতে হবে যে সেনাবাহিনীকে অ্যাজ এ হোল, আমি কখনোই সেনাবাহিনীকে অ্যাজ এ হোল কখনোই করিনি, যদিও জেনারেল ওয়াকারের বট বাহিনী আমাকে এইটা কি কনসার্ন করেছে যে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি। সেনাবাহিনীর একটা ইমোশনাল জায়গা, তাদেরকে বুঝতে হবে তারা দেশের আইন এবং কি বলে এবং মিলিটারি আইনে দ্বারা শাসিত। তারা চাকরিচ্যুত হইলেই আপনার মতো আদালতে যেতে পারে না। এই চান্সে আমাদের প্রায় 500 থেকে 700 অফিসার সৈনিক আছে যারা এই আমলে চাকরি হারিয়েছে। এবং যেহেতু জেনারেল ওয়াকার ওই শেখ হাসিনার আমলটাই এমএস ছিল এবং তিনি এগুলোর পিছনে জড়িত, ওগুলো একটাও কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করতেছে না, কিছুই করতেছে না। সো আমি মনে করি অবশ্য প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে আসছি, যেহেতু এটা প্রেজেন্ট। আমি বলবো সেনাবাহিনীকে অ্যাজ এ হোল আপনারা গালিগালাজ করেন না। যারা এই সেনাবাহিনীকে এই পর্যায়ে নিয়ে গেছে তারা এটার জন্য যায়, সবাই না। আমি আরেকটা জিনিস বলি, আমি নিজে এই 5ই আগস্টের অনেক আগে, এখন থেকে হয়তো 5-6 বছর আগে, একজন সিনিয়র মিলিটারি অফিসার, যিনি, আমি কোন রাজনৈতিক দল এগুলো কিছুই বলবো না, স্যারের সাথে আমার নিয়মিত কথা হইতো, মানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা স্ট্রংলি লেখা কথাবার্তা শুরু করলাম, যে সেনাবাহিনীর ভিতরে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা ঢুকেছে, যেটা মনে করেন অন্য যে কোনো দেশে যে প্রতিবেশী দেশের সাথে এরকম আন্ডারহ্যান্ড যারা করে, ইটস এ ট্রিজন, ইটস হাই ট্রিজন। এবং সেনাবাহিনীর অফিসার কিছু আমাকে সরাসরি বলেছে তারা ভারতের সাথে তার কানেকশন আছে। এই জিনিসটা যে একটা কবিরা গুনাহ, এটা সেনাবাহিনীর ভিতরে ঢুকাইতে হবে। এবং ঢুকাইতে হলে যারা গুম খুন এবং অন্যান্য করে বাংলাদেশ সেনাবাহিনীর কে একটা মানে ডিসিপ্লিনকে একটা এমন একটা সিচুয়েশন নিয়ে গেছে, এদেরকে কমসে কম 200 জনকে অ্যারেস্ট করতে হবে, অবশ্যই প্রমাণের ভিত্তিতে করতে হবে। এবং নিশ্চিত যারা গুম খুনের সাথে জড়িত এরকম 35 থেকে 40 জনকে ফাঁসিতে ঝুলাইতে হবে, অবশ্যই আইনের মাধ্যমে। বাট আমি দেখলাম তারা এখন জেনারেল ওয়াকারের দ্বারা প্রভাবিত। আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি এটা সেনাবাহিনীকে সেই আগের ফর্মে নিয়ে আসার জন্য, আগের ফর্মে যেখানে জনগণ আমাদেরকে সাপোর্ট করতো, আমাদেরকে অ্যালং উইথ আমরাও জনগণের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তাম, এখনো পড়তেছি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এত কিছু করার পরেও আমরা জনগণের মন পাচ্ছি না এখনো। পাবলিক মিডিয়াতে আমাদেরকে যে এই সাইফুল রহমান যে কথাটা বলছে এটা বলতেছে, এইটাকে উত্তরণের একটা বড় উপায় আমি বলবো, যদিও এটা দীর্ঘ হয়ে যাচ্ছে কথাবার্তা, সেটা হচ্ছে আগামী নির্বাচন। আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে বলবো, উপরের থেকে জেনারেল ওয়াকার যে আদেশই দেখ না কেন, আপনারা গ্রাউন্ডে যখন থাকবেন আপনারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং আপনারাই শুধু পারেন, সেনাবাহিনী ছাড়া কেউ পারবে না, তাদেরকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। এবং বাংলাদেশকে ইন্ডিয়া চাচ্ছে এবং আওয়ামী লীগ চাচ্ছে এই নেক্সট ইলেকশনটা একটা হজবরল টাইপ একটা ইলেকশন হোক, এবং জনগণ এবং দুনিয়াকে যেন তারা দেখাইতে পারে যে বাংলাদেশ ইলেকশন এরকমই হয়। সো এইটা যেন না করতে পারে, আপনাদেরকে কনসার্ন থাকতে হবে। এবং আগামী ইলেকশনটা আমি এটাই বলতে পারি যে জনগণ আমাদের সম্বন্ধে, সেনাবাহিনী যে সমস্ত খারাপ কথা বলে, সব ওয়াইপ আউট হয়ে যাবে একটা সঠিকভাবে নির্বাচন যদি সেনাবাহিনী করতে পারে। সো আমার অ্যাকচুয়ালি আর কোনো বক্তব্য নেই। আমি হাসিনা আক্তার, টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, গলার কাটা হবে একসময়, এমনটাই বলেছে 12 দলীয় জোট, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। এবং তারা বলেছে যে, তার মন্তব্য করেছেন যে অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানিগুলোর নিকট কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়া দেশের ভঙ্গুর অর্থনীতির মারাত্মক প্রভাব ফেলবে এবং এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। এবং বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মারাত্মক হুমকি বলে তারা মনে করেন। এছাড়াও আমরা জানি যে অজিত দোভাল ওনার একটি সেমিনারে অংশগ্রহণের জন্য দিল্লিতে গেছেন এবং সেখানে
সরি ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, এবং সেখানে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। আগে থেকেই জানা ছিল যে ওনার সাক্ষাৎ হবে কি হবে না সেটা নিয়ে একটা কনফিউশন ছিল, কিন্তু অবশেষে আমরা আজকে জানতে পারলাম যে ওনাদের সাক্ষাৎকার হয়েছে এবং বলা হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ। আসলে কি সৌজন্য সাক্ষাৎকার নাকি অন্য কিছু, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির পিএনজি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ হাসিনা আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মুস্তাফিজ আমার ফেভারিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমিও পিএনজি স্যারের সাথে আমাকেও বলতে পারতেন। উনিও পিএনজি, সো দুজনেই পিএনজি। তোমরা অরিজিনাল পিএনজি, আমি হচ্ছে 2.0। তোমরা তো পুরানো, অনেক পুরানো। অরিজিনাল পিএনজি স্যার, পুরাতন ওল্ড পিএনজি আর নিউ পিএনজি। হাসান নাসির, আপনার কাছে আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে বন্দরের ইস্যুটা নিয়ে আমরা অনেকদিন থেকে আলোচনা শুনছিলাম। অনেকেই বলছেন যে এই যে শেখ হাসিনার মামলার রায় হলো, সেই মামলার রায় একদিকে চলছিল, আরেকদিকে এই যে বন্দর দেওয়া নেওয়া হচ্ছিল। তো এটা কি সরকার আড়াল করেছে, মানে আড়াল করার জন্য সেই সময়ে রায় তারিখ ঠিক করা হয়েছে কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ করছেন। আপনার কাছে কি মনে হয়? এখন দুষ্ট চিন্তার মধ্যে অনেক কিছুই থাকতে পারে। এটা যারা এটার সাথে জড়িত তারাই সঠিকটা বলতে পারবে। বাট বন্দরের সংস্কার প্রয়োজন ছিল, কিন্তু সেটা কিভাবে হবে, ন্যায় নীতির মধ্যে সরকারি নিয়ম নীতি মেনে সঠিক পদ্ধতি মেনে হয়েছে কিনা সেটা সব থেকে দেখার বিষয়। যদি নিয়ম মেনে হয়ে থাকে তাহলে সেটা হাসিনার রায়ের ঘোষণার সাথে হলে কোনো প্রবলেম নাই বলে আমি মনে করি। আর পোর্টের বিষয়ে যেহেতু বিদেশি কন্ট্রাক্টরকে দেওয়া বা টার্মিনাল দেওয়ার বিষয়, আমি যেটা দেখলাম দুইটা কোম্পানিকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এপি মোলার এবং মার্কস লাইন, যেটা আমাদের যারা কন্টেনার অপারেট করে, ওরা কন্টেনার হ্যান্ডলিং অপারেশনও করে বিভিন্ন দেশে, এবং সব খুব একটা ভালো ওয়েল নোন কোম্পানি এন্ড ওয়ান অফ দি বেস্ট কোম্পানি। তাদের 20টা বেস্ট কোম্পানির মধ্যে 10টাই তাদের। তো সেই হিসেবে এবং দে হ্যাভ অপারেশনস ইন অ্যাবাউট 33 কান্ট্রিজ, 60টা টার্মিনাল তারা অপারেট করছে। তো সেই হিসেবে আমি মনে করি যে কোম্পানি হিসেবে ঠিক আছে, বাট বাংলাদেশের সরকারি নিয়ম নীতিতে এটা কোনো ব্যত্যয় হয়েছে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। একইভাবে পানগাঁওটাও যেটা যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে সুইস কোম্পানি, একটা সুইজারল্যান্ডের মেড লজিস্টিক্স মনে হয়। এটাও একটা ইয়ের মাধ্যমে, এটাও একটা দেখার বিষয় যে এটা সঠিক হয়েছে কিনা। এখন পোর্ট নিয়ে যে দীর্ঘদিন ধরে একটা পলিটিক্স চলে আসছে, পোর্ট কিন্তু আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, পোর্ট হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকে তার একটা সোর্স অফ ইনকাম। এটা তার পৈতৃক সম্পত্তি মনে করে কেউ না কেউ এটাকে দখলে, এবং সরকার দখলে নিয়ে এটার থেকে ফায়দা লুটে। লুজার হয় কিন্তু এন্ড স্টেটে যারা থাকে, ইউজার মানে আম জনতা, যে একটা প্রোডাক্ট যখন ইম্পোর্টেড জিনিস কিনতে যায় বাজার থেকে, হি পেজ ফর অল কারাপশন অর ইরেগুলারিটিস অর ইনএফিসিয়েন্সিস। পোর্ট সংক্রান্ত যত রকম দুর্নীতি আছে সবকিছুর পেমেন্ট কিন্তু আমরা ওই একটা রসুন কিনতে গেলে ওইটাতে পে করি, একটা পেঁয়াজ কিনতে গেলে ওইটাতে পে করি, যেটা ওই পোর্ট দিয়ে আসে। এই জন্য পোর্ট থেকে এফিসিয়েন্ট করাটা খুব জরুরি। আমরা রোজার সময় দেখি সোলার দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের সিজনের সময় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, পোর্টের মধ্যে পেঁয়াজ আটকায় রয়েছে, এবং খাবার নিয়ে পোর্টের মধ্যে জাহাজে করে নিয়ে ভাষায় রেখে দিচ্ছে, বিকজ দে আর ফ্রি টু ডু ইট। সরকারি পোর্টে মাল আনলোড করতেছে, আনলোড করে ছোট ছোট ইয়ের মধ্যে শিপের মধ্যে উঠায় ভাষায় রেখে দিচ্ছে, ভাষামান গোদাম। আমি 7 সালে প্রায় একই কোম্পানির 50টা জাহাজ পাইছিলাম ভাসানো, যখন ফুড ক্রাইসিস করার চেষ্টা হচ্ছিল। এই জিনিসটা আমি দেখলাম গত রোজার পরে একটা একই রকম একটা ক্রাইসিসের চেষ্টা হলো। টার্মিনালের বিষয় যেটা হয়েছে, 7 সালে প্রথম মানে প্রাইভেট কন্ট্রাক্টর পোর্টের ভিতরে ঢুকে এবং টার্মিনাল অপারেট করে। টেন্ডারের মাধ্যমে পেয়েছিল বিএনপির হিসেবে, বিএনপির সময় পাওয়ারটে কন্ট্রাক্ট পেয়েছিল। এটা না পরে তারা যখন পোর্টে কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছিল না, ওই ডক লেবাররা বা পোর্টের যারা কাজ করতো তারা, মাফিয়ারা বা সরকারি যারা ছিল তারা। 111-এর শুরুতে আমরা পোর্টকে এফিসিয়েন্ট করার যখন চেষ্টা করলাম, তখন দেখি এক লোক ওই পোর্ট হাইকোর্টের অর্ডার নিয়ে ঘুরতেছে, পোর্টের সামনে ঘুরতেছে, আমার অফিসার কর্নেল তোফায়েল তারা ধরে নিয়ে আসছে যে দীর্ঘদিন আগে টেন্ডারে পোর্টের এই সিসিটি এনসি কি বলে কর্ণফুলী টার্মিনাল অপারেট করার পারমিশন পাইছে, টেন্ডারে জিতছে, কিন্তু তারা পোর্টে ঢুকতে দেয় না। তখন আমি তার ওই পোর্ট চেয়ারম্যানের কাছে পাঠাইলে হি এন্টার্ড এন্ড হি টুক ওভার। এন্ড 16 বছর পরে যে পোর্টের মানে ওই টার্মিনাল অপারেশন থেকে শুরু করে পোর্টের বাথরুম পরিষ্কার পর্যন্ত সব সে করতো, এবং আলটিমেটলি এটার যে মাফিয়া যেটা ছিল শেখ রেহানা
তারেক সিদ্দিকী এরা একটা, এবং ওই সাহেব পাওয়ারটেক তার বোনের নামে, শালার নামে, ভাইয়ের নামে, কাজের বেটির নামেও কোম্পানি খুলে খুলে সব কাজ নিত, কাউকেই ঢুকতে দেয় নাই। এটা নিয়ে ছিল কিন্তু পোর্টের কারাপশন, এবং এটা টোটাল ফ্যাসিলিটিটা ভোগ করতো গভর্নমেন্ট রিলেটেড যারা ছিল, লোকাল এমপি মিনিস্টার্স যারা ছিল, তারা লুটে করেছে। সেই হিসেবে কিন্তু পোর্টকে এফিসিয়েন্ট করার জন্য একটা মেজর চেঞ্জ প্রয়োজন ছিল, এবং সেই হিসেবে যদি দেওয়া থাকে, আমি মনে করি ইফ দে হ্যাভ গিভেন দি বেস্ট। আমি জানি না সরকার, বিশেষ করে এই পানগাঁও নিয়ে খুব সিক্রেসি মেনটেন করা হয়েছে। পানগাঁওতে কিভাবে 22 ইয়ার্স এর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এটা কিন্তু পেপারে আসে নাই, ইয়েরটা কিছুটা হলেও আসছে, চিটাগংয়েরটা 250 কোটি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে টাকার হিসাবটা কোটিতে বলতেছে, বাট আমি কোনো ফরেন কোম্পানির সাথে ডিল করলে আমি কিন্তু টাকাটা বলবো ইন ডলার্স, তাই না? সে তো ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, এখানে বলতেছে 250 কোটি টাকা ক্যাশ দেওয়া হয়েছে, তার মানে এটার মধ্যে কোনো ঘাপলা আছে, তাহলে টাকার হিসাব কেন হবে? এবং সে ভবিষ্যতে 6,700 কোটি টাকা ইনভেস্ট করবে। এই জিনিসগুলোর মধ্যে একটা কিন্তু আছে। টোটাল যেটা আমি হিসাব পেলাম $550 মিলিয়ন এপি মেলার করবে, আর আপনার যেটা সুইস যেটা মেডলক যেটা নিচ্ছে সেটা $40 মিলিয়ন করবে, ভবিষ্যতে 400 করতে পারে পানগাঁওতে যদি ডেভেলপ করে। এই দুইটা পোর্টই এফিসিয়েন্ট, দুইটা টার্মিনাল, কিন্তু এটা কিন্তু পুরা পোর্টের একটা অংশ, এবং যেটা বলতেছে লালদিয়া যেটা, সেটা কিন্তু জাস্ট নিউ প্লেস, একটা চরের মধ্যে নতুন একটা জায়গা। এটা কিন্তু আমরা পোর্টে বলতে কর্ণফুলীর যে লাইনটা দেখি ওইটা লাইন না, লাইনের বাইরে একটা, সেই জিনিসটা বুঝতে হবে যে এখানে নতুন একটা টার্মিনাল ডেভেলপ করবে, এবং টোটালি এন্ড ইট উইল বি সার্টেনলি এফিসিয়েন্ট, কোনো সন্দেহ নাই। ওয়ান অফ দি বেস্ট অপারেটরস অফ দি ওয়ার্ল্ড কাজ করবে। এখন ডিলটা কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন, এবং এটাতে যদি খুব এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে দেন ইট ইজ এ প্রবলেম। পোর্ট হ্যান্ডলিং যদি এফিসিয়েন্ট হয় ফাইন, ব্যবসায়ীরা উপকৃত হবে, জনগণ কম প্রাইসে আশা করবে। তখন অন্য পার্টটাও কিন্তু পোর্টের যেটা সরকার কন্ট্রোল যে পার্ট এখন যেটা আছে সিসিটিএনসি, এটা কিন্তু তখন এফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করবে, তখন এটার অনেক ইরেগুলারিটি গুলো কমে যাবে আমরা আশা করতেছি। বাট এভরিথিং উইল হ্যাপেন আফটার 3 ইয়ার্স। এখন যেটা বলতে পারি যে সরকার বা 12 দল বা 20 দল কেন এটা অবজেকশন দিচ্ছে, মানে এটা তো ইলেকশনের পরে হলে ওই ভাগ বাটোয়ারাটা তারা পাইতো, আর কোনো কনফ্লিক্ট না। কিন্তু এই পুলিশের নিয়ম যে সরকারে আসতো সেই সরকারই এটা করতো, কিন্তু এই সরকার অবশ্যই করতো, অবশ্যই না। আমি না, এটা তো হাসিনাও ডিল করে ফেলছিল, হাসিনাও কিন্তু একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিল করে ফেলছিল। এখন সেটাও কিন্তু ওই শেখ রেহানা জড়িত ছিল, বাট সেই ডিলের সাথে সেটা কমপ্লিট করতে পারে নাই, বা অন্যান্য প্রায়োরিটির কারণে হয়তো সেটা শেষ করতে পারে নাই। বাট পোর্টকে এফিসিয়েন্ট করার জন্য আমাদের টেকনোলজি ট্রান্সফার হওয়া বা বেস্ট স্ট্যান্ডার্ড অফ দি ওয়ার্ল্ড এটা আনা উচিত। কারণ আমাদের পোর্টের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 405টা পোর্টের মধ্যে 334 হচ্ছে আমাদের চিটাগংয়ের স্ট্যান্ডার্ডটা, মানে চিটাগং পোর্টের পজিশন হচ্ছে 334, মানে এর থেকে খারাপ তো হইতে পারে না। বাট আমরা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য স্ট্যান্ডার্ডে কিন্তু এত নিচেই নাই, সেই হিসেবে চিটাগং পোর্টকে এফিসিয়েন্ট করার অবশ্যই প্রয়োজন ছিল। বাট আমি মনে করি যে এটার সাথে সাথে যথেষ্ট, যখনই এই বিদেশি টার্মিনাল আসবে, সাথে সাথে আমাদের পার্টটা যেটা গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে এটাতেও কিন্তু স্ট্যান্ডার্ড ফিরিয়ে আনা যাবে যদি ট্রান্সপারেন্সি আসে। বাট মূল বিষয়টা হচ্ছে যে পোর্ট অথরিটি কি চাই যে আমি ট্রান্সপারেন্ট হব, সরকার কি চায়, শিপিং মিনিস্ট্রি কি চায়, হেড অফ দি গভর্নমেন্ট কি চায়, পলিটিক্যাল পার্টি যেটা পাওয়ারে আছে সেটা কি চায়, সেটা হচ্ছে আমাদের ডিসিশন। ইফ দে ওয়ান্ট দ্যাট ইট শুড বি মোস্ট এফিসিয়েন্ট, ওই এপি মিলারের আসার প্রয়োজন ছিল না, যেটা আছে যে পার্ট এটা দিয়ে যথেষ্ট ছিল। আমাদের আর একটা জিনিস, আমার পুরো ডিসকাশনে ব্লাইন্ড রাখা হয়েছে একটা পার্ট, মানে এটা কেন আমি বুঝলাম না। আমাদের একটা ডিপ সি পোর্ট হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো আওয়াজ নাই। মাতার বাড়িতে একটা ডিপ সি পোর্ট হচ্ছে, সেটা হলে বাংলাদেশের সিচুয়েশন কি চেঞ্জ হবে, এটা নিয়ে কিন্তু কোথাও আলাপ নাই। আমরা ওইটাকে কেন ডেভেলপ করছি না, ওটাকে কেন ব্লাইন্ড স্পটে রেখে দিয়েছি, ওখানে কেন একটা পাওয়ার প্ল্যান্ট বানায় ওইটার থেকে আমরা ওইটাকে পরিচিত করতেছি। বাট দ্যাট ইজ সাপোজ টু বি এ ডিপ সি পোর্ট, এবং ওইটা হইলে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া পোর্ট হয়ে যে ট্রান্সশিপমেন্ট সবগুলো কাজ কিন্তু বন্ধ হয়ে যেত, স্টেটের ট্রান্সপোর্টেশন টাইম কমতো এবং কস্ট কমতো। আমাদের সমস্ত কার্গো অল ওভার দি ওয়ার্ল্ড যেটা আসে, প্রথমে এটা আসে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়াতে, পেনাঙে, কিছু আসে কলম্বোতে, ওইখান থেকে আবার ছোট জাহাজে করে চিটাগং পোর্টে আসে, বিকজ চিটাগং পোর্টে বড় জাহাজ ঢুকতে পারে না। এবং এটার কারণেই কিন্তু ওই মাতার বাড়ি ডিপ সি পোর্টটা হচ্ছে। ওইটা হইলেই কিন্তু আমাদের চিটাগং পোর্টের চাপ অনেক কমে যাবে। তারপরে আমরা এত টার্মিনাল নিয়ে, তার মানে কি এখন ডিপ সি পোর্টটাকে ডিপ ফ্রিজে রেখে এখন এইগুলা নিয়ে ব্যবসা চলবে, ছোট ছোট টার্মিনাল লেনদেন চলবে কিছু একটা। বা ডিপ সি পোর্টের যে ইয়েটা ছিল, ডিপ সি পোর্টটা মেইনলি জাপান করতেছিল পুরা ওই নর্থ ইস্ট ইন্ডিয়াকে কেন্দ্র করে, যে 7 সিস্টার্স, ভুটান, নেপাল সবাইকে মিলে যখন বিজনেসটা ডেভেলপ করবে তখন ডিপ সি পোর্টটা বেশি কাজে আসবে। বাট ইট ইজ মানে ইট মে নট বি
মানে জাপানের জন্য হয়তো ফাইন্যান্সিয়ালি ওয়ার্থ হচ্ছে না, তারা হয়তো এটাকে এখন ডিক্রিজে রাখতে পারে, এমন কিছু হচ্ছে। তা আপনি বলছেন যে মানে সরকার এটা করতে চায়, তো এই সরকারের কাছে তো আমরা একটু ব্যতিক্রম আশা করেছিলাম। তো এই সরকারও মানে অন্যান্য সরকারের মতোই স্বচ্ছতা রক্ষা করেনি বা এরকম কিছু কি মনে হচ্ছে কিনা, যে স্বচ্ছতা রক্ষা করা ছিল, রাজনৈতিক দলগুলো যেটা করতে চায় না বা রাজনৈতিক সরকার যেটা করতে চায় না, এই সরকারও সেম কাজটা করছে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের মানুষদের সাথে? না না, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সরকার অনেক কিছুতে দোহাই দিচ্ছে যে আমরা তো ইন্টারিম, আমরা এটা করব না, এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে, বাট এই কাজটা কেন তারা তাড়াহুড়া করে করলো, এটা প্রথম প্রশ্ন। এবং যেহেতু করলো, তাহলে তাদেরকে বিয়ন্ড ডাউটস তাদেরকে ক্লারিফাই করা, ট্রান্সপারেন্ট রাখা দরকার ছিল পুরো প্রসেস। আমরা দিলাম কিন্তু দিস ইজ হাউ, এই জন্যই কিন্তু তারা বলতেছে যে এটা বাতিল করবে বা এটা রিভিউ করবে, এটা করবে সেটা করবে। বাট ওইটার জন্য হয়তো তারা ওইভাবে ফান্ড রাখছে, এই জন্য 250 কোটি টাকা ক্যাশ দিচ্ছে, আরো হয়তো তারা রাখছে যে গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসে যদি চাই তাদেরকে দিতে হবে, জিনিসটা বুঝতে হবে। বাট কাজটা অবশ্যই একটা টার্মিনাল যদি বিদেশি অপারেটর করে, বাকিরা তখন কম্পিটিটিভ হয়ে যায়, যে আমি যদি এফিশিয়েন্ট না হয় তাহলে সব জাহাজ এসে ওখানে ভিড়বে, এটা হচ্ছে দেখার বিষয়। জি, আর যেটা বলা হচ্ছে যে ধরেন যেখানে শেখ হাসিনার রায় নিয়ে পুরো দেশ মানে উত্তাল ছিল, বলতেছি এইগুলোতেই কিন্তু সন্দেহ হচ্ছে। আপনার সন্দেহ তো প্রথমটা আমি বললাম যে অবশ্যই এটা চিন্তার বিষয়। তাহলে গভর্নমেন্টের উচিত, অনেক সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, দৃশ্যমান বিচার যেটা, সেটাকে আমরা কেবল রাডারে দৃশ্যমান করছি। এটা 6 জনের 12 জনের হত্যার হিসাব বিচার হয়েছে, কিন্তু চানখার বলে 6 জন, আশুলিয়াতে 6 জন। আমরা যে রায়টা পেলাম 3 জন পলাতক, একজন 5 বছর, মানে 2 জনের ফাঁসি হয়েছে, 2 জনই পলাতক, তার মানে ফাঁসিটা কার্যকর হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু মানে সেলিব্রেট করতেছি, সেলিব্রেশনটাও যেরকম, ফাঁসিটাও যেরকম সিম্বলিক, সেলিব্রেশনটাও সিম্বলিক। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা দিয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটা মারা হয়ে গেল, যে হ্যাঁ তাদের নেতা মৃত্যুদণ্ড দিল, কিন্তু আমরা কি বলে ওই হুজুরের মৃত্যুদণ্ডতে কতজন মারা গেছে, কেউ বলে 216 জন, কেউ বলে 168 জন, মানে অনেকেই। জাস্ট লুক এট, মানে একটা পলিটিক্যাল পার্টির নায়েবে আমির, তার মৃত্যুদণ্ড দেওয়াতে যে রিয়াকশন, একজনের পপুলারিটির সমান হাসিনার তো 1000 ভাগের এটাও কত বলা। একটা লোক তো, একটা ছোট্ট বাচ্চা খেলনা গাড়ি তো পড়ে নেই 17 তারিখে, বড় গাড়ি বাস ট্রাক তো দূরের কথা, খেলনা গাড়িও তো বাচ্চা একটা পড়ায় নাই, যে রাস্তার মধ্যে ছোট্ট একটা গাড়ি পড়ায় রেখে গেলাম, সিম্বলিক হাসিনার মৃত্যুদণ্ড দিচ্ছে। এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে এবং হাসিনাকে বুঝতে হবে। আবার বিষয়টা ওইটা না, সরকার কেন এই সময় এইটাকে কোয়েনসাইড করালো, এটা একটা বিষয়, আর কেন ট্রান্সপারেন্ট করলো না সেটা একটা বিষয়, অন্য অনেক সিদ্ধান্তকে স্থগিত করলো, এটাকে কেন তাড়াহুড়া করলো সেটা একটা বিষয়। এই জিনিসগুলোকে আমি মনে করি যদি স্পষ্ট না করে তাহলে প্রশ্ন থেকে যাবে এবং ভবিষ্যতে যেটা আমরা জানতে পারবো। আমি মুস্তাফিজুর রহমান, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক ভাবে একটা ঝুঁকি আসবে, তারপর সার্বভৌমত্বের উপরে ঝুঁকি আসতে পারে। আপনি কি মনে করেন কিনা, নাকি ঝুঁকি আসতে পারে বা সরকার কোনো স্বার্থে, নিজেদের স্বার্থে এই কাজটি করেছেন, যেখানে কয়েকদিন পরেই নির্বাচন, সেই নির্বাচনের পরেই করা যেত, কিন্তু 3 মাস অপেক্ষা করতে পারলো না সরকার, কেন তাড়াহুড়া করলো? এই প্রশ্নগুলো আসে এবং হাসান নাসির স্যারও বললেন। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার ওখানে ফিজিক্যালি কাজ করেছেন। আমি 2007 সালে 111-এর সময় আমি আমাদের ইউনিটটা পোর্ট এলাকা দেখতে, এই জন্য আমার সামান্য কিছু জ্ঞান আছে। বাট হাসান নাসির স্যার অলরেডি বলেছে এটা ওই আমল থেকে চেঞ্জ হয়ে গেছে কন্ট্রাক্টরের মাধ্যমে। বাট ওই যেটাই হচ্ছে, যে জিনিসটা হয়েছে সেটাকে রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করতে পারতো। সো আমার ধারণা যে প্রথমে একটা বলে নিই যে হাসান নাসির স্যারও বললেন যে সরকার কেন এই সময়টা বেছে নিলেন এবং কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন গ্যাপ আছে। আমি মনে করি যে একটা এটা কার কোর্ট আমি জানি না, বলেছে যে যেখানে যে মার্কেটে সবাই চিটার, তুমি যদি ফেয়ার প্লে করো দেন ইউ আর এ লুজার। আমার কথা হচ্ছে এখানে উনি প্রেজেন্ট গভর্নমেন্ট যাদের সাথে ডিল করতেছে এভরিবডি ইজ চিটার, সবাই তাদের নিজেদের মাথে ঝোল টানার জন্য চেষ্টা করতে। এই জায়গায় উনি যদি কিছু কৌশল অবলম্বন করে, এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সিচুয়েশনে উনি যখন মদিনাতে ছিলেন তখন একজন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। উনি বলেছেন যে তুমি এখন ইসলাম ধর্ম এটা প্রকাশ করবে না, তুমি ওই ওদের মধ্যে থাকো, থেকে আমাকে ইনফরমেশন দিবা। এটা হচ্ছে একটা কৌশল। তো আমি মনে করি প্রফেসর একটা কৌশল করেছেন এবং কি মনে করি প্রফেসর ইউনূসের রাজনৈতিক বিভিন্ন জায়গায় আমি অনেক জায়গায় কঠোর সমালোচনা করেছি।
উনার আর্মি গোয়েন্দা সংস্থার উপর ওনার যে কন্ট্রোল উনি নিতে পারেন নাই, এবং বিভিন্ন জিনিসকে আমি কঠোরভাবে সমালোচনা করেছি, কিন্তু উনার অর্থনৈতিক বিষয়ে ম্যানেজমেন্টে আমার কোনো সন্দেহ নাই যে উনি যেটা বাংলাদেশের জন্য ভালো এটাই উনি করবেন। আমি অ্যাকচুয়ালি হাসান নাসিরের মতো এত ডিটেলস বলতেছি না, আমি শুধু দেখেছি হচ্ছে পাবলিক রিয়াকশন। এখানে পাবলিক রিয়াকশন হচ্ছে কারা এটার জন্য, অবশ্যই বাংলাদেশ হচ্ছে, মানুষ হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বাট অন বিহাফ অফ দেম বিজনেসম্যানরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমি অ্যাকচুয়ালি বিভিন্ন বিজনেস কমিউনিটি এবং যারা আমদানি রপ্তানির সাথে জড়িত এদের বিভিন্ন কমেন্ট দেখতেছিলাম এবং বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার, সবাই খুশি, সবাই খুশি। কি জন্য? কারণ এটা হলে তাদের এই হ্যান্ডেলিং টাইমটা কমে যাবে, সরকারি যে জটিলতা, যে নর্মালি যে সমস্ত কাগজপত্র সাইন বিভিন্ন জায়গা থেকে আসা, এই ম্যানেজমেন্টটা কমে যাবে। এবং আমি মনে করি যে এটা যেহেতু সম্পূর্ণ টার্মিনালটা দেয় নাই, শুধু দুইটা অংশ দিয়েছে, একটা হচ্ছে লালদিয়া, একটা নামটা এই মুহূর্তে ভুলে গেছি, এই দুইটা। স্যার আপনার একটা মিউট আছে স্যার, মিউট আছে। নতুন চরে হচ্ছে লালদিয়া। কারেক্ট স্যার, লালদিয়া। আচ্ছা, তো এখানে আমি মনে করি যে বিদেশি কোম্পানিগুলাকে, আমি মনে করি বিদেশি কোম্পানিকে যদি আমরা না দিয়ে তুলতে পারতাম সবচেয়ে বেস্ট হতো, কিন্তু আমার মনে হয় যে বিদেশি কোম্পানিকে এখানে দিতে বাধ্য হওয়ার কারণ হচ্ছে যখনই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এই এই জিনিসটাকে, এই পোর্টটাকে তাদের নিজেদের কন্ট্রোল নিয়ে আসবে। এবং এই কারণেই পৃথিবীর সবকিছু দেশগুলোর মধ্যে 300+ পরে অবস্থান হচ্ছে বাংলাদেশের পোর্টের। এবং এই জিনিসটা একটা সিরিয়াস ফল্ট, এবং এইটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি, এটা আমি অর্থনীতিবিদ না, বাট এইটুকু বুঝি যে, এবং এই কারণেই ব্যবসায়ীরা যেহেতু খুশি, আমি মনে করি যে এই চুক্তিটা করে অ্যাকচুয়ালি ফিউচারে কোনো রাজনৈতিক দলগুলো তাদের তাদের এই জিনিসটার উপরে কন্ট্রোলটা রহিত করা হবে। এবং আমি মনে করি যখন বিদেশি অপারেটর গুলো এই যে দুইটা টার্মিনালে যখন ভালো কাজ করবে, আমি আশা করতেছি ভালো কাজ করবে। আমি অলরেডি দেখলাম যে যে কোম্পানিটা এপিএম বোধহয় টার্মিনালস, তারা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 7, এবং তারা পুরো ওয়ার্ল্ডের 60টার উপরে পোর্ট কন্ট্রোল করে। সো এই সমস্ত জায়গায় তাদের যে অভিজ্ঞতা আছে, এটা যখন পাশাপাশি এই দুইটা যখন চলবে, তখন সরকারি যে কন্ট্রোল, বাংলাদেশের কন্ট্রোল যেগুলো আছে, এটার মধ্যে কম্পিটিশন হবে, লোকজন তখন ওইটা প্রেফার করবে, যে যাদের হ্যান্ডলিং টাইম কম, বিজনেসম্যানরা, তখন তারা একটা রিয়েল কম্পিটিশনে থাকবে, এবং এটাতে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হবে। আমি মনে করি এই যে তারা যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলতেছে যে 55 কোটি US ডলার তারা ইনভেস্ট করবে, 550 মিলিয়ন। 550 মিলিয়ন। আচ্ছা, এই টাকাটা যে ইনভেস্ট করবে, এইটা অ্যাকচুয়ালি তারা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, এটা কিন্তু এই চুক্তির পরে এটা বাংলাদেশের হয়ে যাবে। সো আমি মনে করি এখানে আমরা বিদেশে যারা থাকি তারা বিভিন্ন জিনিস সবসময় ইনস্টলমেন্টে পেমেন্ট করি। হ্যাঁ, যে প্রথমে আমাদেরকে বাড়িটা দিয়ে দিল, আমরা 30 বছর পেমেন্ট করি। আমার হচ্ছে সিস্টেমটা হচ্ছে সেম জিনিস। এখন যদি আমরা এই পোর্টটা বাংলাদেশি টাকা দিয়ে যদি আমরা করতে চাই, বাংলাদেশ ওইটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু এই কারণেই আমরা এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্টেজ নিয়েছে আমি মনে করি প্রফেসর ইউনূস। এবং এটাতে যেহেতু আমাদের ব্যবসায়ীরা খুশি, এবং কারা অখুশি, এবং দেখলাম যে শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু স্টেক হোল্ডার না। শ্রমিকরা হচ্ছে টাকার বিনিময়ে তারা কাজ করবে, এবং এই নতুন দুইটা আসলে, একটা তো একদম পিওর নতুন টার্মিনাল, এবং তারা তো বিদেশ থেকে ওয়ার্কার নিয়ে আসবে না, তারা এই দেশের লোকজনকেই এমপ্লয় করবে। সো তাদের কিন্তু কাজের সমস্যা হচ্ছে, কিন্তু তারাই সবার আগে মশলা মিছিল বের করতেছে। এর কারণ কি? এর পিছনে হচ্ছে রাজনৈতিক ইন্ধন। সো আমাদেরকে অ্যাকচুয়ালি রাজনৈতিক ইন্ধনটা এখানে তো বলা হচ্ছে যে এখানে ডক্টর ইউনূসের কোনো স্বার্থ জড়িত, বা ডক্টর খলিলুর রহমানের এখানে কোনো স্বার্থ জড়িত, যার জন্য এরকম একটা সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া হয়েছে। তো আসলে কি ওনাদের কোনো স্বার্থ আছে কিনা, নাকি আমি মনে করি কোনো স্বার্থ, আমি মনে করি কোনো স্বার্থ তাদের নাই। কারণ অ্যাকচুয়ালি প্রফেসর ইউনূস উনি যে পজিশনে গিয়েছেন, উনার অ্যাকচুয়ালি কোনো জায়গাতে কোনো কিছু আর পাওয়ার কোনো কিছু নাই। উনার এখন যেটা আছে দেওয়ার আছে, উনি বিশ্বকে দিয়েছেন, বাট বাংলাদেশে সেই তুলনায় কম দিয়েছেন। আমি মনে করি উনি বাংলাদেশকে এখন দিচ্ছেন, এবং উনার যে সমস্ত শর্টকামিংস গুলো আছে, এগুলো হচ্ছে রাজনৈতিক সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য শর্টকামিংস আছে ওনার, বাট অর্থনৈতিক বিষয়গুলোকে হ্যান্ডেল করায় তার কোনো ইয়া নাই। অলরেডি আমরা দেখেছি যে বাংলাদেশের যে শেখ হাসিনা যে ভঙ্গুর একটা অর্থনৈতিক সিচুয়েশনে দিয়েছিল, এটা থেকে ইমপ্রুভ করেছে। অলরেডি আন্তর্জাতিক সংস্থাগুলো এটা রিকগনাইজ করেছে যে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর সিচুয়েশন থেকে একটা ভালো জায়গায় উনি নিয়ে আসছেন। তো আমি মনে করি এই যে বিদেশি ইয়াকে সম্পূর্ণভাবে না দিয়ে একটা পার্ট দুইটা দিয়ে, এটা বাংলাদেশের জন্য এই সিচুয়েশনে সবচেয়ে ভালো ডিসিশন হয়েছে। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি অ্যাকচুয়ালি আর কোনোভাবে পোর্ট দিয়ে কাউকে কন্ট্রোল করা বা এটাকে একটা মানি হাব না বানায়, তাহলে কিন্তু এটা দেওয়ার প্রয়োজন হতে পারে। যেহেতু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন আমাদের ট্রাস্ট অর্জন করতে পারে নাই, এবং আমি এইটুকুই প্রফেসর ইউনূস
এই ডিসিশনটা নিয়েছেন বলে আমি মনে করি। ধন্যবাদ। হাসান, এখানে বলা হচ্ছে যে মানে শর্তগুলো আসলে কি ছিল সেটার মধ্যে স্বচ্ছতা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা নিয়ে মানুষের যে আসলে কোন শর্তে দেওয়া হয়েছে সেগুলো বাংলাদেশের জন্য আসলে কতটা প্রভাব ফেলবে সেটা একটা প্রশ্ন দাঁড়ায়। আর আপনার কাছে এই প্রসঙ্গে যদি আপনারা একটু কিছু যোগ করেন, এবং সাথে আমি আপনার কাছে জানতে চাই যে অজিত দোভালের সাথে যে সাক্ষাৎকারটা হলো একটা মানে অন্য একটা সেমিনারে গিয়ে তারপরে গিয়েছেন ভারতে, এবং সেইখানে আবার অজিত দোভালের সাথে ওনার সাক্ষাৎকার, তো সেখানে বাংলাদেশের কোনো ইস্যু আসলে উঠে এসেছে কিনা যদি আমরা পত্রিকায় দেখিনি, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমে আপনার ওই পোর্ট নিয়ে কোশ্চেনটা অ্যান্সার দিই। পোর্টে হচ্ছে এখন যে সমস্ত রাজনৈতিক দল বা সংস্থা, বিভিন্ন শ্রমিক সংগঠন বলতেছে বিদেশকে পোর্ট দিয়ে দিচ্ছে, এই পোর্ট আর রিকভার করা যাবে না, এটা দিয়ে বাংলাদেশের লস হবে, সেই হবে, এই জিনিসটা মানে ঠিক আমি বাই করতে চাচ্ছি না। এখানে মানে বাংলাদেশকে মানে ওইটা কারণ হচ্ছে তারা তো এখানে কোনো স্টেক হোল্ডার না, শ্রমিকরা। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানিকে দিয়ে আলটিমেটলি উনি যে বাংলাদেশের যে এই যে সিস্টেমটার মধ্যে একটা চেঞ্জ আনতেছে এবং একটা কম্পিটিশন তৈরি করতেছে, এবং এখানে ব্যক্তিগত কোনো লাভ লোকসান কোনো কিছু আমি এখানে দেখতেছি না। ব্যক্তিগত লাভ লোকসান যদি ফিউচারে দেখা যায় তখন আমরা এটা সমালোচনা করতে পারবো। মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গত 17 বছরে শেখ হাসিনা বাংলাদেশের পোর্ট শুধু না বাকি সবগুলোতে আমাদের মানে ভারত সহ অন্যান্য দেশের যে সমস্ত ইনফ্লুয়েন্স দিয়ে রাখছে, হ্যাঁ, তাদেরকে এবং ওপেনলি বলছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তখন তো একটা মশাল মিছিল কেউ বাইর করে নাই যে ভারতকে কি দিচ্ছেন। এখন প্রফেসর ইউনূস একটা চুক্তি করতেছে, এটা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন, বাট তখন কিন্তু একটা মশাল মিছিল বাইর করেন না যে আপনি ভারতকে কি দিচ্ছেন, ট্রানজিট দিতেছেন, অমুক দিতেছেন, ফ্রি অফ কস্ট দিতেছেন, একটা মিছিল বাইর করেন নাই। আর এখন আজকে যে প্রফেসর ইউনূস এটা বিক্রি করে দিতেছে। এখন আমরা যেটা মনে করতেছি যে আমি করি এটা ওনার একটা কৌশল, সমস্ত তথ্য না জানানো, কারণ তথ্য জানালে যেটা হয় অ্যাক্সেস হলেই লোকজন এটাকে নিয়ে স্পেকুলেশন তৈরি করে, স্পেকুলেশন করে সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করে। সো আমি মনে করি উনি একটা ট্রিক প্লে করতেছেন এবং আমি ওনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি। এখন আছে হচ্ছে অজিত দোভাল এবং আমাদের ডক্টর খলিল রহমানের নিয়ে আলোচনায় যে সাইডলাইন, উনি অলরেডি আজকে সম্ভবত 11টার দিকে একটা মিটিং করেছেন এবং আমি অ্যাজিউম করি সাইডলাইনেও মিটিং করেছেন। এখানে প্রথমে আমি দেখবো হচ্ছে এইটা কাদের ইন্টারেস্ট ছিল, মানে কূটনীতিতে ফার্স্টে হচ্ছে কারা প্রথম ইন্টারেস্ট দেখাইছে তাদেরকে ধরা হয় যে এটা হচ্ছে দেয়ার ইন দ্য উইকার সাইড। এখানে ভারত আমাদেরকে খলিল রহমানকে ইনভাইট করেছে এবং একটা 5টা দলের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেলের মিটিং এর জন্য। আমি এখনো মনে করি যে এটা ভারত ইমিডিয়েটলি অন্যান্য দেশের সাথে তৈরি করেছে যা শুধু খলিল রহমানকে এখানে নেওয়ার জন্য। খলিল রহমান উনি এটাতে রাজি হয়েছেন এবং ওখানে গিয়েছেন, গিয়ে পরবর্তীতে আবার অজিত দোভালকেও নাকি আমি শুনলাম যে তাকে ইনভাইট করেছেন। আমার কথা হচ্ছে এখানে এই বর্তমান পরিস্থিতি এটা নিয়ে আগে হইলে হয়তো বা এটা কোনো ইম্পর্টেন্ট হইতো না, কিন্তু যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং পরবর্তীতে ওখানে গেছে, এবং আমি মনে করি যে এই যে পলিটিক্যাল এবং দুই কান্ট্রির মধ্যে যেটা আমি বলবো ডিবাকল বলবো, যে তারা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ এবং তার দুর্বৃত্ত যারা আছে, আমাদের 6 জন জেনারেল ওখানে পালিয়ে আছে, এখানে এই সমস্ত জায়গায় কিন্তু এবং একে একে তারা বুঝতেছে যে এটা হচ্ছে ফার্স্ট ফাঁসির রায়, ফিউচারে আরো ফাঁসির রায় আসতেছে এবং এরকম একটা সিচুয়েশনে। এবং এতদিন আমরা শুধু বলছি হচ্ছে দুই দেশের মধ্যে বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট আছে, যারা বন্দি বিনিময় চুক্তি আছে, এখন কিন্তু ইন্টারপোলে ইন হচ্ছে এখানে। ইন্টারপোল এখন এটা যখন আদালতের রায় হচ্ছে ইন্টারপোল আসবে। ইন্টারপোল মানে হচ্ছে আন্তর্জাতিক প্রেশার, এবং এই প্রেশারটা ইন্ডিয়াকে হজম করতে হবে এবং ধীরে ধীরে এটা ফিউচারে অ্যাক্সেলারেট করবে। সো এরকম একটা সিচুয়েশনে আমি বলবো বাংলাদেশের ইন্টারেস্ট দেখে যদি যখন এই নেগোসিয়েটটা হয়, বাংলাদেশ ইন অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন, এবং এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি এটার একটা অ্যাডভান্টেজ নেওয়া সম্ভব। আমরা এখন অজিত দোভালের সাথে আমি মনে করি যে আমার বুদ্ধিতে যেটুকু আসে সেটা হচ্ছে আমরা এই সিচুয়েশনকে কাজে লাগে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাক্সিমাম কত কিছু আদায় করা যায়, আর ইন্ডিয়া চেষ্টা করবে আমাদেরকে যত কম দিয়ে রাজি করানো যায়। সো আমি মনে করি যে এই প্রেশারটা তাদের মানে তারা নিজেরাও জানে যে ইন্টারপোল থেকে পরবর্তীতে ফিউচারে এবং ফিউচারে যে জেনারেলদেরকে আশ্রয় দিয়েছে কোনো ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া ওই দেশে চলে গেছে, দিছে, এটা একটা আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে কিন্তু আমরা আরো বড়ভাবে কেওয়াস করতে পারি ফিউচারে। ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন করে বিভিন্নভাবে অলরেডি তারা জানে যে আমেরিকা, কানাডা সহ ইউরোপিয়ান অনেক দেশ ভারতের বিরুদ্ধে কাজ করতেছে, ভারতের বিভিন্ন কোম্পানিকে প্রেশার দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজের সিচুয়েশন। এই অ্যাডভান্টেজের সিচুয়েশন নিয়ে আমরা যদি বলি যে শেখ হাসিনাকে আমাদেরকে ফেরত দিতে হবে বা সিমিলার প্রপোজাল, তাহলে কিন্তু মানে আমি এটা মনে করি যে
ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি, ইন্ডিয়ান যে কৌটল্য নীতি যে তারা ফলো করে, তারা কিন্তু তাদের নিজেদের লাভটা সবার আগে দেখে। আমি আগেও এটাতে অনেকবার বলেছিলাম যে শেখ হাসিনাকে হয়তো তারা শেষ পর্যন্ত ফেরত দিবে, বাট এখানে একটা রিস্ক থেকে যাচ্ছে যে হাসিনা যে অবৈধভাবে বাংলাদেশের সাথে যে সমস্ত চুক্তি করেছে মৌখিক বা লিখিত, হাসিনাকে যদি দিয়ে দেয় হাসিনা এগুলা এক্সপোজ করে দিবে। সো আমি মনে করি যে শেখ হাসিনা যদি এখন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বা কোনো কিছু হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সবার জন্য ভালো হয়। এবং ভারতকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না তারা নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করে ফেলবে। এবং এই যে এখন যারা আওয়ামী লীগের তাদের কাছে হাসিনাও নিরাপদ না এখন, নিরাপদ না, কারণ হচ্ছে বিকজ অফ দিস থ্রেট। আমরা সবাই সম্ভবত কোন গোলাম দস্তগীর নাকি 75 এর পরে গিয়ে অনেক টাকা পয়সা নিয়ে গেছিল, পরে ট্রাক চাপায় মারা গেছে, টাকা পয়সা। এখন বাংলাদেশে আওয়ামী লীগ থেকে পালায় যারা গেছে, এবং বর্তমান পরিস্থিতিতে তারা যতই ডিপ্লোম্যাটিক্যালি তারা যতই প্রেশার ক্রিয়েট করুক, এই যে হাসান নাসির স্যার বললো একটা খেলনা গাড়িও পড়াইতে পারে নাই, এরকম একটা সিচুয়েশনে ভারত অলরেডি বোঝার কথা যে তাদের সারাউন্ডিং যতগুলো দেশ আছে সবগুলোর সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে। লাস্ট একটা ছিল শেখ হাসিনার সাথে বাংলাদেশ, এবং বাংলাদেশটা একদম খুব খারাপ অবস্থায় আছে। এবং আমরা সবাই সন্দেহ করি হয়তো বিএনপির সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হোক না হোক এটার প্রমাণ আমরা পাইনি, কিন্তু সন্দেহ করতেছি। এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি ভারতের জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে আমাদেরকে দিয়ে নতুন সরকারের সাথে সম্পর্ক তৈরি করা। বাট এই সম্পর্কটা তৈরি করার জন্য তারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে, এখনো কিছু করবে না। সো এখন খলিলুর রহমান সাহেব যে সমস্ত প্রবাদে দিবে না দিবেন, বাট আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমানের সবচেয়ে বেস্ট চান্স হচ্ছে তাদের সাথে এই সিচুয়েশনটা নেগোশিয়েট করা, তারাও নেগোশিয়েট করবে, তাকে ফেরত দেওয়া, এই প্রেশারটা দেওয়া। এবং এই প্রেশারটা দেওয়ার ফলে ফিউচারে হয়তো বা দেখা যাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা আছে, এবং যদি এক দুজনকেও ফেরত দেয়, ফিউচারে যারা মানে সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে যাবে। এবং অলরেডি আমি ওয়েস্টার্ন কান্ট্রির যে সমস্ত জায়গায়, এবং আমি আমেরিকাতে আছি, আমি আমেরিকার গভর্নমেন্টের স্ট্যান্ডটা জানি, তারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে আমেরিকায় আশ্রয় নেয় এবং এখানে যদি একটা কোর্টে তার ভার্ডিক্ট হয়, দে আর গোয়িং টু শাট হিম আউট, এটা কনফার্ম। সো এটা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চয় করবে, ভারত থেকে শুরু করে যে আওয়ামী লীগের তো ভারতে একটা জায়গা আছে, কিন্তু ভারত শেষ পর্যন্ত তাদের নিজের স্বার্থেই তাদেরকে বিপটে করবে। সো আমি মনে করি যে ডক্টর খলিলুর রহমান একজন দেশপ্রেমিক, উনি ওখানে যাবেন, উনি হয়তোবা এই রাজনৈতিক ডিলিং গুলাতে প্রথমেই সফল হতে পারেননি ইন্টারনাল প্রেসারে না, এক্সটার্নাল প্রেসারে, ইন্টারনাল প্রেসারে তিনি ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল আইন শৃঙ্খলা বাহিনী ইয়াকে ঠিকমতো ম্যানেজ করতে পারেননি। বাট ভারতের সাথে যখন একক ম্যানেজমেন্ট আসছে, উনি কিন্তু এখন পর্যন্ত সবগুলোতে সফল হয়েছেন। এবং আমি মনে করি যে এটাতে এখন আমরা বুঝতেছি না, তারা যদি একটা যৌথ বিবৃতি দেয়, তখন বিবৃতির মধ্যে আমরা ইন বিটুইন লাইন্স তখন আমরা এইটাকে আনতে পারবো যদি তারা বিবৃতি দেয়। এবং উনি দেখলাম ফিউচারে অজিত দোভালকেও আহ্বান জানিয়েছে, এবং এটা জানানোর পরে যখন তারা বিবৃতি দেবে তখন অ্যাকচুয়ালি কি হয়েছে কনক্লুসিভ বলতে পারবো। বাট এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে উই আর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন, যেহেতু তারা ইনভাইট করেছে। এবং আমি আশা করি ডক্টর খলিলুর রহমান আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হাসান নাসির স্যার। আপনার কাছেও শুনতে চাই যে এই ব্যাপারে অজিত দোভালের সাথে সাক্ষাৎকার, একদম মানে ঠিক শেখ হাসিনার রায়ের পরপরই এই ঘটনা, সো এই ঘটনা আমাদের কতটা প্রভাব ফেলবে রায়ের উপরে বা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে, বা আদার সাইড মানে রাজনৈতিক ব্যাপারগুলো বা কতটুকু দুই দেশের মধ্যে যে মনোমালিন্য চলছে সেগুলো কতটা সমাধানের বই আনবে বলে আপনি মনে করেন। আরেকটি বিষয় যেটা জানতে চাই যে এই যে 32 নম্বরে মানে রায়ের দিন আবার কেন এই সিচুয়েশন ক্রিয়েট হলো, মানে সেখানে 25 নম্বর আগে একবার ভাঙার পরে আবার কেন ভাঙতে গেল, এরকম প্রশ্ন অনেকেই করছেন। বা সেদিনের উত্তেজনাটা কি আওয়ামী লীগ থেকে কিছু হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে অন্যরা কেন গেল মানে ভাঙার জন্য আর কি, সেটা নিয়ে যে আপনি কিছু বলবেন। এখানে আমি একটু পোর্টের ইস্যুটা শেষ করতে চাচ্ছি কর্নেল মুস্তাফিজের কথার সাথে কন্টিনিউ করে। আমার মনে হয় ডক্টর ইউনূসের একটা স্ট্র্যাটেজি এখানে কাজ করতেছে, উনি সবাইকে একটা মানে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বাংলাদেশের ইনভলভমেন্টটা টু ফেস ইন্ডিয়া। চায়না যেমন আসছে, আমেরিকার সাথে উনি সম্পর্ক রাখতেছেন, আমেরিকার সাথে ট্রেড রিলেশন, মানে আমেরিকার সাথে যে ট্রেড রিলেশনটা ছিল ওইটাও কিন্তু বাংলাদেশ সলভড ইট ভেরি এফিশিয়েন্টলি। আমেরিকার সাথেও বিজনেস হচ্ছে, চায়নার সাথে তো হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে, টার্কি আসছে, পাকিস্তান আসছে, এবং সবাইকে নিয়ে যে টাকা, এটার মধ্যে ইউরোপ বাদ ছিল এতদিন। আমার মনে হয় এই পোর্টের কন্ট্রাক্টের মাধ্যমে ইউরোপকেও বাংলাদেশে নিয়ে আসলেন, তার মানে জাপান অলরেডি মাথার বাড়ি আছে। অল দিস যত বেশি কান্ট্রি
যত বেশি কান্ট্রিজ বা বিগ পাওয়ার বাংলাদেশের স্টেক হোল্ডার থাকবে, ইন্ডিয়ার প্রেশারটা তত কমবে। আর যেটা একটা জিনিস যেটা চালাকি করছে বা প্রয়োজনে করছে বলতে হবে, 43 বছর পরে পোর্টের চার্জেস গুলো বাড়ানো হয়েছিল স্বাধীনতার পরে, মানে 80s এর পরে। এটা আবার সেটা 43% বলছে। 43% ওটা একটা ফেক নাম্বার ছিল। হঠাৎ করে এই 43% বাড়ানো আমার মনে হয় যে যখন বিদেশি অপারেটর আসবে তখন তাদের রেট উইল বি ডিফারেন্ট। আমাদের রেট কম ছিল কিন্তু আবার ইনএফিশিয়েন্ট ছিল। রেট বাড়িয়ে যদি পোর্টকে এফিশিয়েন্ট করা হয় তাহলে কিন্তু ইটস গুড। এবং যদি বিদেশি অপারেটর আসে, আমি যদি $10 বেশি দিই, আমাদের যদি একদিনে আমি মাল বের করে নিয়ে যেতে পারি, দ্যাট ইজ মাচ মোর এফিশিয়েন্ট দেন 7 দিন ধরে আমি পোর্টে চার্জ দেওয়া এবং আদার হ্যারাসমেন্ট যেটা আছে। এইটার ইয়েতে পোর্টের কিন্তু দীর্ঘদিন পরে রেট বাড়িয়েছে, বাট এটার মধ্যেও একটা ট্রান্সপারেন্সির অভাব রয়েছে। যেরকম টাগ চার্জ, যেটা একটা জাহাজ আউটারে আসলে পরে ভিতরে টেনে আনার জন্য একটা টাগ ইউজ করা হয়, যে রেটটা ছিল ওইটার রেট মনে হয় 5 টাইমস বাড়াইছে। 5 টাইমস বাড়ালে তো 43% হয় না। মানে একটা ইম্পোর্টের সময় একবার চার্জ দিতে, গার্মেন্টস এর অনেক র মেটেরিয়াল আসে আবার এক্সপোর্ট হয়ে যায়, এটারও ডিফারেন্ট মানে ক্যালকুলেশন আছে। তো ব্যবসায়ীকে একই চার্জ অনেকবার দিতে হয়। এই জিনিসগুলা কিন্তু পোর্টের মধ্যে রয়ে গেছে। যদি বিদেশি অপারেটর আসে, যদি অপারেটিং টাইম কমে যায়, তখন এই জিনিসগুলো কিন্তু সব রিজলভ হয়ে যাবে। এই টাগিং প্রবলেম থাকবে না। এই যেটা লাল দিয়াতে এই ইস্যুটা মনে হয় থাকবে না। এখন আসতেছি আমরা অজিত দোভালের বিষয় বা ভারত ভিজিট। আমার মনে হয় ভারত বুঝতে পারছে যে এই রায়ের সাথে 3 জন দিয়ে শুরু করছে, ইটস এ ভেরি সফট বিগিনিং। সরকার খুব পোলাইটলি এবং মোস্ট শিওর যে কেসটা, সেটাকে ধরে 6 জনের হত্যা মামলার মানে সাক্ষী, রাজসাক্ষী এবং এভিডেন্সের সবকিছু যখন বেস্ট পেয়েছে, তখন শিওর শর্ট কেস নিয়ে 3 জনের উপরে রায়টা দিয়ে ফার্স্ট মেসেজটা দেওয়া হয়েছে, ইট ইজ জাস্ট এ বিগিনিং। এইটাতে মনে হয় ভারত বুঝতে পারছে যে অনেক ইস্যুতেই কিন্তু ভারতের ইনভলভমেন্ট বেরিয়ে আসবে। এবং এই 15 মাস পরে ভারত প্রথম নরম হলো। ডক্টর খলিলুর রহমানের এমপ্লয়মেন্টে সব থেকে যদি কেউ অখুশি হয়ে থাকে এবং হাইলি ডিসঅ্যাপয়েন্টেড এন্ড ডিসরিগার্ডিং এবং সব থেকে ইনসাল্টিং অ্যাপয়েন্টমেন্ট যদি হয়ে থাকে, এটা ডক্টর খলিলুর রহমান। আর কোন অ্যাডভাইজার কিন্তু একটা মোস্ট ইনএফিশিয়েন্ট, ওয়ার্থলেস এবং ইউজলেস অ্যাডভাইজারও আছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো অবজেকশন দেয় নাই। ডক্টর খলিলকে কেউ মেনে নেয় নাই। ডিফেন্স ফোর্স এখনো তাকে, বাট প্রথম আমরা কয়দিন আগে দেখলাম 3 বাহিনী প্রধানের সাথে বসতেছে। দ্যাট মিনস the environment has changed. এই পরিস্থিতি আছে, অনেক প্রোপাগান্ডা আছে, শুরুতেই আমরা দেখেছি। এবং বলেন সেটা নিয়ে because of his efficiency, people knew that he can solve problem. He's a solving master. তো সেই হিসাবে ডিপ্লোম্যাটিক্যালি তার খুব সুনাম রয়েছে, এবং সে আসলে এই ডক্টর ইউনূসের সাথে তার ম্যাচিংটা ইন্ডিয়া কখনো মেনে নেয়নি। ওই জন্য তাকে যেভাবে পারে বের করতে চেয়েছে, এবং তারকে সব থেকে বেশি অপমান করছে ডিফেন্স ফোর্স। মানে তাকে বসতেই দেয় নাই বলতে গেলে, এবং তার অর্ডার ডিসঅ্যাভয়েড করছে কন্টিনিউয়াসলি। এখনো করছে কিনা কতটুকু আমি জানি না। বাট সেই পরিস্থিতিতে এখন যেহেতু রায় শুরু হয়ে গেছে, এখন পরবর্তী রায়টা আসলে কিন্তু তখন দেয়ার উইল বি মেনি ইস্যুস যেটার মধ্যে ইন্ডিয়া চলে আসবে। এবং এই যে হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, হাসিনাকে যদি নিয়ে গভর্নমেন্ট বেশি প্রেসার দেয়, ইউএন কে যদি এখন ইউএনের কাছে যেন না যায়, ডক্টর খলিলকে ডাকার অনেকগুলো আমি কারণ মেসেজ মনে হয় তারা দিতে চাচ্ছে, যেন আর কোনো ফার্দার রায় না হয়, আমরা যেন ইউএনে বেশি চাপ না দেই। আমরা আপনাদের আর 2-3 মাস আছে, ইউ ওয়ান্ট টু রিমেন সেফ, নাকি আপনাদেরকে এখনই আমরা ডিস্টার্ব করবো, চারিদিকে বোমাবাজি শুরু করবো, হোস্টাইল অ্যাক্টিভিটি শুরু করবো, এরকম কোন একটা সফট ধামকির মধ্যে তাকে হয়তো বোঝানোর চেষ্টা হবে। আমি মনে করি এটাতে ভারত সফল হবে না। এবং ডক্টর খলিলুর রহমান আসবেন ফেরত, এবং এসে উনি ওই ইয়ের মতন কি বলে এরশাদের ভাই, ওনার মতো বক্তব্য দিবে না, কি আলাপ হয়েছে বলা যাবে না, বললে ওনারা বলবে। মানে এটা ঐতিহাসিক স্টেটমেন্ট, কিন্তু আমি এখনো তাকে কেন বিচারের আওতায় নেওয়া হয় নাই আমি বুঝলাম না। এই বিষয়গুলা আমরা আশা করব ঢাকা বিমানবন্দরে নেমে উনি বলবেন যে উনি হাসিনাকে ফেরত আসছেন, এবং সমস্ত অবৈধ এবং খুনি যারা অপরাধী যারা আছে, হোম মিনিস্টার বা অন্যান্য যারা আছে, জেনারেলস বিশেষ করে, দোজ হু আর সিকিউরিটি হ্যাজার্ডস ফর দি নেশন, ভারত যদি তাদেরকে রাখে, ভারতের 7 সিস্টার্স এর কোনো ইয়ের ব্যাপারে, ইনসিডেন্টদের ব্যাপারে ভারতের কোনো দাবি থাকবে না। বাংলাদেশ যদি এই সমস্ত ক্যাম্প নিয়ে কোনো, এরা যদি কোনো অ্যাক্টিভিটি বাংলাদেশের ভিতরে করে, তখন কিন্তু ভারত এটা আমাদের কাছে কোনো কিছু ডিমান্ড করতে পারবে না। এই ধরনের একটা যদি কথা উনি বলে আসতে পারে, উইল স্যালুট হিম। আমরা কিন্তু এইটা আশা করতেছি। কাম ব্যাক উইথ ভারতের জন্য দুটোই বিপজ্জনক, মানে হাসিনাকে ফেরত দেওয়াটাও ভারতের জন্য অস্বস্তিকর, আবার না দেওয়াটাও অস্বস্তিকর। মানে ওই যে মোস্তাফিজ রাইটলি বলছে, গাজী গোলাম মোস্তফা, সে সমস্ত শেখ মুজিবের সব টাকা পয়সা নিয়ে ভারতে গেছে, একদিন পুরো পরিবার সহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও যেটা বলছে ওইটাই বেস্ট সলিউশন ভারতের ইজ্জত বাঁচাইতে গেলে। সে কোনো দেশে না ভারতে থাকতে পারবে, না পৃথিবীর অন্য কোনো দেশে যেয়ে থাকতে পারবে, যদি নামও পাল্টায়।
আমি যদি সে এখন গিটারানি টানি হয়ে যদি ফিজিতে চলে যায়, আই ডোন্ট থিঙ্ক শি ক্যান সার্ভাইভ দেয়ার অলসো। পাবলিক বা ওখানেও বাঙালি আছে যারা খুঁজে বাইর করবে যে এইটাই হাসিনা। সুতরাং শি হ্যাজ নো আদার প্লেস এক্সেপ্ট ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তাকে ছাড়বে না, বিকজ সে বাইরে বেরোলেই আবার ইন্ডিয়া সম্পর্কে বলা শুরু করবে, ইন্ডিয়াকে সে কি দিছে কি দেয় নাই। যে বলছে কোনোদিন ভুলবে না, ওই না ভুলার কথাগুলো হয়তো সে বলে ফেলবে। সুতরাং ইন্ডিয়াও কোনোদিন চাইবে না যে হাসিনা ইন্ডিয়ার বাইরে আসুক। তাকে কিন্তু ওইখানেই আমরা শেষ দেখবো। প্রথম দেখবো সে মিডিয়াতে নাই, তারপরে একদিন শুনবো যে একটা রোড অ্যাক্সিডেন্ট বা কোনো একটা দুর্ঘটনায় হোঁচট খেয়ে পড়ে হয়তো কিছু একটা ঘটে গেছে। আর 32 নাম্বার নিয়ে একটা প্রশ্ন ছিল। মানে 32 নম্বরের যেটা বিষয়, এটা আমার মনে হয় এটাই আলটিমেটলি গভর্নমেন্ট যেহেতু এটা বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়ে দিছে, ইমিডিয়েটলি সাম ওয়ার্ক শুড স্টার্ট, ইমিডিয়েটলি কাজ স্টার্ট হয়ে যাওয়া উচিত। এবং তাহলে এটা যদি ডিসম্যান্টলিং শুরু হয় তখন পাবলিকের আর যেতে হবে না, তাহলে পাবলিক কিন্তু আবার যাবে। বাট এটা মনে হয় একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে আমরা 32 মানে আওয়ামী লীগ এবং হাসিনাকে প্রেসার ক্রিয়েট করা হয়েছে যে তুমি যদি কোন রকম ডিস্টারবেন্স করো আমরা কিন্তু 32 নম্বরও ভাঙবো এবং টুঙ্গিপাড়া ভাঙবো। দ্যাট ওয়াজ দি মুভ। আমার যেটা ধারণা পিনাকি রাজনীতি করে ইট হ্যাজ বিন ডান ভেরি ইন্টেলিজেন্ট। জি একটা হুঁশিয়ারি দেওয়া যে জি জি ওইটা না, কাউন্টার প্রেসারটা ক্রিয়েট করা হয়েছে যে তোমরা ওই একটা বাস পড়া বা একটা রাস্তার মধ্যে নাম্বা চিল্লাচিল্লি এক্স্যাক্টলি ওইটা করলে কিন্তু তখন খবর আছে 32 নম্বরে যাবে, তোমার টুঙ্গিপাড়া যাবে। সেই হিসেবে আমার মনে হয় প্রেসার যতটুকু ছিল ওইটুকুতেই থাকুক, বেস্ট শুড বি হ্যান্ডেল বাই গভর্নমেন্ট। এবং আমার সন্দেহ যে যদি বিএনপি আসলে কি হবে বা অন্য কেউ আসলে কি হবে। বিএনপি আসলে আমার সন্দেহ আছে 25 নম্বরের আর কিছু হবে কিনা, বাট অন্য সরকার যদি আসতে পারে তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে, ভারতের সাথে আমাদের ডিল প্রপার হবে। 32 নাম্বার নিয়ে কোনো একটা এই যে ভাঙা হলো, তো প্রথমবার ভাঙা হলো তো গত বছর, কিন্তু এই বছরের মধ্যেও কোনো সিদ্ধান্তে আসতে পারলো না কেন 32 নাম্বার? এখন তো যেহেতু কোর্ট আদেশ দিয়ে দিয়েছে বাজেয়াপ্ত করার, এখন তো গভর্নমেন্টের রাইট আছে ওটা যে কোনো কিছু একটা ঘোষণা দিয়ে দেওয়া। আমি চাচ্ছি যে ওটা ফুটবল মাঠ না, তাহলে আবার এসে তারা দখল নিয়ে ওখানে কিছু একটা বানায় ফেলবে। এটাতে এমন কিছু করতে হবে যেটাতে মাস ইনভলভমেন্ট, পিপলের ইনভলভমেন্ট থাকবে। এটাই জুলাই 1400 শহীদ হইতে পারে। শহীদদেরকে এটা ওই যেটা হাসিনা মিথ্যা ঘোষণা দিছিল, প্রেসিডেন্ট জিয়ার বেগম জিয়াকে বাড়ি থেকে বের করার সময় বলেছিল বিডিআর এর শহীদ পরিবারকে দিবে, কিন্তু ওই বাসা কিন্তু শহীদ পরিবারকে দেয় নাই। এই গভর্নমেন্ট এখন এই কাজটাকে যেরকম তার তৈরি কোর্টে তাকে বিচার করা হয়েছে, এটা ভবিষ্যৎবাণী সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছিলেন। এখন এটা উচিত গভর্নমেন্টের ডিক্লেয়ার করা উচিত এই 1400 শহীদ পরিবারের বা যারা পঙ্গু আছে তাদেরকে রিহ্যাবিলিটেশন প্ল্যানের মধ্যে এটা পড়ে যাবে। এইখানে যদি বিল্ডিং ফটাফট কাজ শুরু হয়ে যায় এরপর আর কেউ ওই জায়গায় ঢুকতে পারবে না, আমার ধারণা এটা। আচ্ছা, আর 2 মাস মানে যদি নির্বাচন হয় তাহলে এই 2 মাস বা 3 মাস হাইস্ট এই সরকার আছে, কিন্তু বিডিআর তদন্তের কি কত দূর আপনার জানা আছে কিনা? আমি যতদূর জানি এখন স্বাক্ষর পর্যায়ে চলতেছে রিপোর্টের, বাট এটা ওই যে আপনি যেরকম পোর্টের কথা বললেন যে চুক্তিটা হলো হাসিনার রায়ের দিন, বিডিআর এর রিপোর্ট হয়তো জমা হবে যখন অলরেডি শিডিউল ডিক্লেয়ার হয়ে যাবে, সবাই ধানের শীষ না দাঁড়িপাল্লা এটা নিয়ে যখন সবাই রাস্তায় থাকবে তখন বিডিআর হঠাৎ একদিন শুনবেন যে কমিশন যে রিপোর্ট জমা দিছে, এটা নিয়ে তখন আর কেউ কথা বলবে না, নতুন সরকার আসবে, এটা ডিপ ফ্রিজে চলে যাবে। কিন্তু আপনার কাছে মনে হয় না এটা সহজ ছিল? মানে যে ইয়েগুলো ছিল প্রমাণ সাক্ষ্য বা সবকিছু মিলে এটা মানে করতে পারতো, তদন্ত আরো আগে রিপোর্ট দিতে পারতো, একটা বিচারে অবশ্যই করতে পারতো, অবশ্যই করতে পারতো, বিচার অবশ্যই করতে পারতো, অবশ্যই করতে পারতো। বাট ওই যে বললাম যে সদিচ্ছাটার কতটুকু আছে, কোন বিষয়ে কতটুকু, বাট অনেক ক্রিটিক্যাল ইস্যু ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, রিজিওনালি এটা রিজলভ করছে ডক্টর ইউনূস। তার একটা ইনএফিশিয়েন্ট অ্যাডভাইজারি টিম দিয়ে উনি যতটুকু কাজ করছে আমি মনে করছি মোর দ্যান এনাফ। had he changed his team তখন ওনাদের কাছে আমাদের এক্সপেকটেশন আরো বেশি থাকে। যে টিম নিয়ে উনি কাজ করছেন আমি মনে করি ইট শুড বি মোর দ্যান এনাফ, অনেক ভালো কাজ করছেন। বাট ওনার টিম ভালো হলে আরো অনেক বেশি কাজ করবে, আমরা গত 15 মাসে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি মোস্তাফিজ ভাই আপনার কাছেও শুনতে চাই যে এই যে হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়া নিয়ে আলাপ হচ্ছে বা বাংলাদেশ চাচ্ছে, আমরা যতটুকু জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেরকম জোরালো ভাবে কোনো কিছু আসলে ইন্ডিয়ার ব্যাপারে করে না, বা এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে অনেক বিতর্ক আছে যে তারা শক্তভাবে ইন্ডিয়ার সাথে কথা বলতে পারে না। তো এই ব্যাপারে ওনারা যে বিবৃতি দিয়েছে বা যেটা আশা করছে বা ভারতের মানে আসলে অভিমত, এখানে আমরা দেখেছি কিছু কিছু অভিমত ব্যক্ত করতে, তো সেই হিসেবে আপনি যদিও আগে কিছু মন্তব্য করেছেন আর একটু শুনতে চাই। আর পাশাপাশি যেটা জানতে চাই যে এই শেখ হাসিনার মানে রায়, সরি আমি ভুলে গেছি পরের প্রশ্নটা, আমি মনে করি আগে এটা শুনতে চাই। আচ্ছা, প্রথমে আমি বলি যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমি খুব ডিসহার্টেড, মানে ওনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ওনার ব্যাকগ্রাউন্ডটা কেউ চেক করে না, এটা আমার কাছে খুব অবাক লাগে।
বাট পরে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড চেক করেই যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যারা তাকে পুশ করেছে যে এই লোককে দেওয়ার জন্য। এই লোক আগে ভারতে ছিল, ভারতের বিভিন্ন জায়গায় ছিল, ভারত তাকে ইউএনএ। মুস্তাফিজ এখন একটু মনে করায় আমাকে, এই উপদেষ্টা পরিষদকে অ্যাপয়েন্ট করছে কে? ডক্টর ইউনূস তো করে নাই। স্যার কারেক্ট স্যার, এই ওয়াকার করছে। কারেক্ট স্যার। আমি এই প্রশ্নটা বুঝতে পারছি কে কাকে সিলেক্ট করছে, কাকে সিলেক্ট করেছে। এটা তো ইট ওয়াজ এক্স্যাক্টলি এ বি টিম অফ হাসিনা। বিটিং অফ হাসিনা। আমাকে কষ্ট হচ্ছে কেন? এই যে মনে করেন যে দুইবার পাকিস্তানের ডেলিগেশন আসলো, আসার পরে পাকিস্তানের ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে আসা এই আলোচনাটাই ভেস্তে দিল। এটার কারণ কি ছিল? এটা ছিল হচ্ছে ভারতের এজেন্ডা। সো উনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি ভালো কিছু আশা করি না। এবং উনি শেখ হাসিনা নিয়ে আমি মনে করি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট অনুযায়ী ইন্ডিয়া একটা বয়ান বানায় যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দেয়, উনি ওইটাই পড়বেন। কারণ উনি ইন্ডিয়া জাতিসংঘে গিয়ে বলেছেন আফগানিস্তানে নারীদের উপর কি কি হইতেছে, যেটা আমার কনসার্ন না, আমার দেশে কনসার্ন না। হ্যাঁ, ওখানে ওটা কার এজেন্ডা? ওটা ইন্ডিয়ার এজেন্ডা। সো এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানের বিভিন্ন সিকিউরিটি সিচুয়েশন নিয়ে শেখ হাসিনা গিয়া জাতিসংঘে গিয়ে কথাবার্তা বলেছে, সেম জিনিসটা উনি রিপিট করতেছেন। সো প্রফেসর ইউনূসের এই যে এর আগে আমরা বন্ধন নিয়ে অনেক প্রশংসা করে আসলাম, এই সিচুয়েশনে আসি, আমি বলবো যে উনি যে সমস্ত উপদেষ্টাকে দিয়েছেন ওরা কাউকে ফায়ার করতে পারবেন না, এটা তো হইতে পারে না। কিন্তু উনি ফায়ার করতেছেন না, জেনে বুঝে শুনে। উনার উপর কি প্রেশার আছে আমি জানি না, বাট উনি ওনার প্রথমেই ছিল এই পররাষ্ট্র উপদেষ্টাকে ফায়ার করা। সো আমি মনে করি যে অ্যাট প্রেজেন্ট আমি অ্যাকচুয়ালি এই ডক্টর খলিলুর রহমানকে যখন দেওয়া হয় তখন খলিলুর রহমান এবং এই পররাষ্ট্র উপদেষ্টা দুইজনই তো যেহেতু ফরেন ইয়াতে ছিল, আমার বন্ধু বান্ধব এবং কিছু জুনিয়র আছে তাদের প্রত্যেকের সাথে আলোক করছি দুইজনের অ্যাকসেপ্টেন্স কেমন। আমি দেখলাম খলিলুর রহমান সাহেবের অ্যাকসেপ্টেন্স ইজ সুপার স্কাই হাই, আর তাকে সবাই জানে হচ্ছে ধান্দাবাজ হিসেবে, নিজের স্বার্থ তারা ইয়া করে না, এমন একটা লোককে আমরা গিয়ে তাকে উপদেষ্টা বানিয়ে দিলাম। সো ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে নিয়ে আসা বা ভারতের কাছ থেকে নেগোশিয়েট করে কিছু নিয়ে আসা, এটার কোনো আশা নাই। আপনি দফা চুক্তির ব্যাপারে যে আসিফ মাহমুদ যেটা বলেছিল যে বাতিল হয়েছে, পরে উনি বললেন যে না বাতিল হয়নি, এটা মিথ্যা। তাহলে এইখানে আসলে কে সত্য ছিল? মানে আসিফ মাহমুদ সত্য ছিল না ফরেন উপদেষ্টা সত্য? এই মুহূর্তে আমি তখন ওই জিনিসটা ডিটেলস দেখেছিলাম। কিছু কিছু জিনিস আছে যে সমস্ত চুক্তি শেখ হাসিনা কিন্তু মুখে আদেশ দিয়ে করে ফেলতো, যেটা দুই দেশের মধ্যে ফর্মাল চুক্তি হয় নাই, এগ্রিমেন্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু ফর্মাল চুক্তি হয় না, আপনি কিন্তু ওইটাকে বলতে পারেন না। ওই ধরনের কিছু চুক্তিকে যেহেতু আসিফ মাহমুদ ক্যাবিনেটে বসে, তখন সে জানতে পারছে, জানার পরে ওগুলা বলায় এখন সে তো অফিসিয়ালি বলে দিলে হয় নাই, কারণ দুই দেশের মধ্যে লিখিত চুক্তি তো হয় নাই। কিন্তু অন গ্রাউন্ডে শেখ হাসিনা অর্ডার দিলে চুক্তি হওয়ার আগেই সে সমস্ত ফ্যাসিলিটি সে ইন্ডিয়াকে দিছে। সো এই জন্য উনি জিনিসটা বলতে পারছে। আমার তখন এই কথাটা বলেছিল, তখন আমি এটা একটু মিনি রিসার্চ করেছিলাম, ওইটার আলোকে এইটুকু বলতেছি। ধন্যবাদ। আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চেয়েছিলাম, মানে আমার তখন ভুলে গেছিলাম, ওয়াকারের ব্যাপারে, মানে যে শেখ হাসিনার রায়ের পরে আমরা আসলে সেরকম কোনো মন্তব্য দেখিনি, মানে আপনাদের চোখে পড়েছে কিনা, বা ওনার অভিমত, ওনার অভিব্যক্তি, সেরকম কোনো কিছু জানা গেছে কিনা? আসলে না, ওরকম কিছু জানা যায় নাই, বাট উনি আপসেট ছিলেন এইটুকু শুধু শুনছি, যে উনি আপসেট ছিলেন এইটুকু শুধু জানা গেছে। বাট উনি, আমার যেটা ধারণা আছে, যেহেতু আমরা তার কিছু একটা বললেই আমরা যেহেতু এটাকে সিরিয়াস রেসপন্স করি এবং রেসপন্স গুলা মোটামুটি ভাইরাল হয়, তো উনি ডিসিশন নিয়েছেন চুপ থাকার, মুখ বন্ধ রাখা ইয়া করা। সো এটাই তার জন্য ভালো, এটা অনেকদিন পরে উনি রিয়েলাইজ করেছেন। এই জন্যই আপনারা দেখতেছেন আমি অনেক লাস্ট 15-20 দিন ধরে কোনো লাইভ টাইপ করতেছি না, কারণ লাইভ করার সুযোগ দিচ্ছেন না উনি। সুযোগ দিলে তো করতাম, উনি চুপচাপ আছেন। বাট এটা চিন্তা করার কিছু মানে অবকাশ নাই যে ওনার ওয়াইফের যেহেতু বোন হয়, উনার আপা হয়, এবং উনি যখন চাকরিকালীন ছিলেন তখন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন, তো উনি আবার রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে যাচ্ছেন। অতএব উনি এটাতে খুশিতে মিষ্টি বিতরণে অংশগ্রহণ করছেন, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ। জি, আমি শেষ করব আপনার কাছে, শেষ প্রশ্ন হাসান নাসির, যে নির্বাচনে আমরা আগে শুনেছিলাম যে, বা এখনো অনেকে বলার চেষ্টা করে, বিশেষ করে জাতীয় পার্টি, যে আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে বা জাতীয় পার্টিকে নির্বাচনে না আনলে নির্বাচন সুষ্ঠু হবে না বা অংশগ্রহণমূলক দেখাতে পারবে না। এছাড়াও আমরা দেখেছি মানবাধিকার কমিশনগুলো, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হাসিনার রায়ের ব্যাপারে মন্তব্য করেছে। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন এসব মন্তব্যে, এবং নির্বাচনের ব্যাপারে আপনার কি মনে হয়? এই নির্বাচনের বিষয়ে যেটা, সেটা তো আসলে হাসিনা আওয়ামী লীগের আর আসার কোনো প্রশ্নই আমি দেখছি না। বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট দিবে কারা? আওয়ামী লীগের যারা পার্টি যারা করতো, রাজনৈতিক
দল যারা করতো, নেতা যারা ছিল, সবাই লুটপাট করে শেখ পরিবার তো গেছে, প্রথম নিরাপদে দেশ ত্যাগ করছে, এবং লোকাল যারা লিডার ছিল তারাও কিন্তু মানে অ্যাটলিস্ট ইন্ডিয়া পর্যন্ত তারা পৌঁছেছে, যদি দূরে না যেতে পারে, তাদের ওখানে বাড়ি ঘর প্রপার্টি সব রয়েছে। তো সেই হিসেবে তারা লিডার্স কিন্তু চলে গেছে, কর্মী এবং ভোটার তারা দেখছে যে 2-4 জন বেরোলেই তাদেরকে ব্যাপকভাবে জনগণ আক্রমণ, দে আর নট ওয়েটিং ফর পুলিশ টু কাম এন্ড অ্যারেস্ট দেম, পাবলিককে ধরে পিটাই দিতেছে। এই জিনিসটাতে দে রিয়েলাইজ এখন যে আমাদের নেতারা সব দেশের সম্পদ লুটপাট করে নিয়ে পালিয়ে দেশে বিদেশে অবস্থান করে শুধু ভিডিও কনফারেন্স করে প্রোগ্রাম দেয়, আর আমরা রাস্তার মধ্যে মরতেছি। এই জিনিসটা মনে হয় তাদের মধ্যে, এই ছোট ছোট নেতাদের মধ্যে রিয়েলাইজেশনটা আসছে, যার ফলে মৃত্যুদণ্ডের পরে কোনো রিয়াকশন হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে ভোটাররা, আওয়ামী লীগের ভোট দিবে কারা? এই ভোট দিবে কারা? এরা কিন্তু এখন বুঝে গেছে যে এখন যে পরিবর্তনটা জুলাইয়ের পরে যেটা হয়েছে, এবং যেটা আমরা ইউনিভার্সিটি ইলেকশন গুলোতে দেখলাম, যে আমাকে উপকার করবে, আমার কাজে আসবে, এখন আর আমি কিন্তু ওই নেতা বা মস্তান বা সন্ত্রাসীকে কিন্তু আর কেউ ভোট দিবে না, যদি ভোট দেওয়ার সুযোগ দেন। এখন কিন্তু এই জন্য আমরা বলতেছি যে প্রথম জনগণ বাংলাদেশের ইতিহাসে প্রথম 100% ভোট কেন্দ্রে যে ভোট দেওয়ার সুযোগ যেন পায়, এবং ডক্টর ইউনূসের ওয়াদা কিন্তু এটা, বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন উনি পদ দিবেন। আমরা শুধু ওইটাই চাচ্ছি যে জনগণ এই 16 কোটি বা 14 কোটি যারা যতজনই 12 কোটি ভোটার যেটাই আছে, তারা যেন ভোট কেন্দ্রে যেতে পারে। পোস্টাল ব্যালট অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু ভোটাররা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এবং সেটা যদি সঠিকভাবে কাউন্ট হয়, তাহলে কিন্তু একটা বিপ্লবিক পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনে যারা এমপি হবে এরা নিশ্চয়ই দেশের ভালোর জন্য চিন্তা করে ভোটাররা। তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আওয়ামী লীগের নাম তো নাই, এবং যারা আওয়ামী লীগকে ফেরত আনতে চাচ্ছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে শেষ হয়ে গেছে। জাতীয় পার্টি কোনো দেশ না, মানে দল না, এটা কিন্তু যে পরগাছা, প্যারাসাইটস, অন্য গাছের উপর নির্ভর করে যে গাছগুলো থাকে না, আম গাছের মধ্যে আমরা অন্য এই পরগাছা দেখি, জাতীয় পার্টি হচ্ছে পরগাছা। সুতরাং আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায়, জাতীয় পার্টিও শেষ। এখন এই দুইটা দলকে যারা ইলেকশন বলছে যে এরা না আসলে সঠিক নির্বাচন হবে না, তারা আমি মনে করি যে প্রতিদিন একজন নেতা ওই কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ তেতুলিয়া, কেউ টেকনাফ এক একটা বক্তব্য দিচ্ছে, আর বলের ধানের শীষের ভোট তারা খাচ্ছে। দলের থেকে নির্দেশ দেওয়া উচিত যে তোমরা এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকো, এটা হচ্ছে আমি মনে করি এদের জন্য বলা উচিত। যদি এবং মিনিমাম এই দলটা তাদের মর্যাদাপূর্ণ অবস্থায় যদি তারা রাজনৈতিক দল হিসেবে থাকতে চায়, নাহলে কিন্তু এখনো যে 2-3 মাস সময় আছে, মানে প্রতিদিন তো আমি দেখতেছি যে লিডাররা এক এক কথা বলতেছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই হাসিনার রায়ের ব্যাপারেও কিন্তু কোনো স্পষ্ট আসে নাই, স্টেটমেন্ট আসে নাই, যে তারা বিচার প্রথম সন্দেহ করছে যে বিচার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এই জিনিসগুলা প্রশ্ন রেজ করা, তারপরে নীরব থাকা, এগুলো কিন্তু জনগণ কোনোটাই আননোটিস রাখতেছে না, সব কিন্তু নোট করতেছে কে কি বলতেছে, কে কি করতেছে, এবং কে অত্যাচারিত, কে বেনিফিটেড, আওয়ামী লীগ দ্বারা কারা কারা কিভাবে বেনিফিটেড হয়েছে, সব কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এই জিনিসগুলা কিন্তু মানুষ আগামী ভোটে এটা রিফ্লেক্ট হবে। আমি মনে করছি যে এটা কোনো ব্যাপার না। আর ইন্টারন্যাশনাল যেগুলা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, এরা কিন্তু আছে যে এদের তো কাজ দরকার, they need something। 10 জনে অ্যাপ্লিকেশন করে ওদেরকে দিছে যে এরকম এখানে অবিচার হচ্ছে, উইদাউট কামিং অ্যান্ড সিইং, ওয়াচিং হাউ থিংস হ্যাপেন। আমি যেটা জানি, আইসিটি এই কেসটা বিচারের মধ্যে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে, এবং এই জন্য একজন কনসালটেন্ট, যাকে আমি লয়ারটার নাম ভুলে গেছি, যাকে জামাত তাদের ডিফেন্ডিং লয়ার হিসেবে আনছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত চলে গেছে, ফরগট হিজ নেম। হি ওয়াজ মানে আইসিসির অ্যাডভোকেট হিসেবে কনসালটেন্ট কন্টিনিউয়াসলি কাজ করেছে। হি ওয়াজ এনশিওরিং দ্যাট এই কোর্টের সব কাজ যেন ওই আইসিসির স্ট্যান্ডার্ডে হয়। সুতরাং এইটা নিয়ে আমি নিশ্চিত যে এই রায়ের ব্যাপারে কোন রকম প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, এই মন্তব্য করেই কিন্তু শেষ। এক্স্যাক্টলি, হি ওয়াজ হিয়ার প্রেজেন্ট ফুল টাইম। টমি ক্যাটম্যানের কন্টিনিউয়াস কনসালটেন্সিতে কাজটা হয়েছে। আর যে বিচারটা হয়েছে, হাসিনাকে নোটিশ দেওয়া হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে আসার জন্য, উনি তো আসেন নাই। উনি যেভাবে বিচার করছে, সাক্ষী আসে নাই, রাত্রেবেলা অমাবস্যার রাত্রে দেখছে অমুক রাজাকার মারছে, ফাঁসি হয়ে গেছে, এই ধরনের বিচার তো হয় নাই। এই ধরনের আগে তো তাহলে রিভিউ করতে হলে গত আইসিটির বিচার গুলাকে রিভিউ করতে হবে, সালাউদ্দিন কাদের চৌধুরী বা কি বলে জামাতের যে নেতাদের যেগুলো ফাঁসি হয়েছে, ওগুলো করলেই তো হাসিনার আরো 5-6 বার ফাঁসি হবে। এমন কথা যে ওই জিনিসটাতে না গেলেই ভালো। আমি একটা বিষয় একটু যেটা মানে আগে আমি বলতে ভুলে গেছিলাম, আমাদের এই যে রিজিওনাল রিলেশনটা ডেভেলপ হচ্ছে, ভারতকে আরো ব্যালেন্স করার জন্য ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে, শত্রুতা না, সমতার ভিত্তিতে। এবং সেটার জন্য আমি মনে করি যে পাকিস্তানের সাথে যে রিলেশনটা ডেভেলপ করছিল, বিজনেস অলরেডি ডেভেলপ করেছে, সরাসরি
আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী ব্যক্তিত্ব কর্নেল মোস্তাফিজুর রহমান, এবং দীর্ঘ একটি লাইভ আমরা দেখে আসলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা নিয়ে তিনি কথা বললেন এবং ভারতের সাথে সর্বশেষ বাংলাদেশের কি অবস্থা, কি ধরনের চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ভারত, সে বিষয়েও তিনি কথা বললেন। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ছিল। আশা করি পুরো লাইভটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সমস্যা হলো, যখন কোনো সরকার স্বৈরাচারী হয়ে ওঠে তখন সেই সরকারকে তাড়ানোর জন্য বাংলাদেশের সকল মানুষ এক হয়। দল মত নির্বিশেষে, কোনো জাতি থাকে না, ভেদাভেদ থাকে না। নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে একদম রাজা বাদশার মতো যারা জীবনযাপন করে তারাও এক হয়ে সেই সরকারকে তাড়ানোর ব্যবস্থা করে, এবং যখন তাড়িয়ে যায় তখন আবার সেই স্বাধীন দেশেই এই যে ভেদাভেদ, সাদা কালোর ভেদাভেদ, দলের ভেদাভেদ, কে কত সালে কী করেছে, নানা রকম অপকর্ম, এবং নিজেরা ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতার লোভের জন্য বা অবস্থান নেওয়ার জন্য, বিভিন্ন মাঠ দখল করার জন্য, চাঁদাবাজির জন্য, তাদের মধ্যেই দেখা যাচ্ছে যে নানান অপকর্ম ঘটে এবং তাদের মধ্যেই হানাহানি মারামারি তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশের দুটি দল, তা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের জামাত ইসলামী। এখন বিএনপির সাথে জামাত ইসলামী এক হয়ে, যাদেরকে তাড়ালো, এক হয়ে মাঠে থেকে এই বিএনপি এবং জামাতের মধ্যে কথার লড়াই তো থাকছেই। বিএনপির চাঁদাবাজি নিয়ে জামাত কথা বললে তাদেরকে বলা হচ্ছে যে ৭১ সালে তারা কি করেছে, কি বলেছে। আসলে ৭১-এ কে কি করেছে এই জিনিস মানুষ আর খায় না। ৭১ সালে যারা রাজাকার ছিল, যারা মুক্তিযুদ্ধ ছিল, তাদের ৯৯%ই মারা গেছে। এরপরে যারা বেঁচে আছে তারা ৭১ দেখেও নাই, জানেও না, শোনেও না। আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে, কলেজে, সব জায়গায় আমরা বছরের পর বছর প্রতারিত হয়েছি। যখন যে দল ক্ষমতায় গিয়েছে সেই দলকেই তারা স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে কথা বলেছে, স্বাধীনতার পক্ষের লোক বলেছেন। অথচ বিভিন্ন সময় স্বাধীনতার বিভিন্ন অবস্থা আমরা পাঠ্যপুস্তক সহ দেখতে পেরেছি। শহীদদের সংখ্যা লুকানো হয়েছে, মুক্তিযুদ্ধের সংখ্যা হিসাব নেই, মা বোন নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে, সেগুলোর কোনো হিসাব নেই। এগুলো আসলে বলে লাভ নাই। ওই যুদ্ধ, মুক্তিযুদ্ধ, রাজাকার, এগুলো ট্যাগার কেউ খায় না, এগুলো দিয়েও লাভ নেই। বরঞ্চ হাসিনা কিন্তু এই কারণেই তার পদত্যাগ হয়েছে যে রাজাকারের পুত্র বলার সাথে সাথে হাসিনার উপর গজব নেমে এসেছে এবং তিনি পালাতে বাধ্য হয়েছেন। দর্শক, যাই হোক, আজকের এই লাইভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।